শিহাব ভাই, আপনি এত চুপচাপ থাকেন কেন? বিশেষ করে মেয়েদের সঙ্গে কথাই বলেন না, তাদের দিকে তাকিয়েও দেখেন না। শিহাবকে নিয়ে মমতাজ আজ চন্দ্রিমা পার্কে বেড়াতে এসেছে। তারা পার্কের সবুজ নরম দুর্বা ঘাসের ওপর পাশাপাশি বসেছে। মমতাজের শরীর থেকে কড়া সেন্টের গন্ধ শিহাবের নাকে এসে লাগছে। মমতাজ ক্লাস 9-এ পড়ে। 15-16 বছরের সুরূপা তরুণী হলে কি হবে, এর মধ্যে শরীরে যৌবন এসে গেছে। তার উপর সালোয়ার কামিজ পরলেও ওড়না ব্যবহার করে না। লাজুক ও ধার্মিক শিহাব তার দিকে তাকাতে পারছে না। বাসায় যখন মমতাজ তাকে বেড়াতে আসার কথা বলে, তখন তার পোশাক দেখে রাজি হয়নি। শেষে ফুপু যখন বললেন আজ ওর বন্ধুরা কেউ আসেনি, তাই তোমাকে নিয়ে যেতে চাচ্ছে। তাছাড়া তোমারও ঢাকা শহর দেখা উচিত। আজ 2-3 মাস হলো এসেছ, কলেজে যাওয়া ছাড়া কোথাও বের হও না। সবসময় ঘরের মধ্যে বই নিয়ে বসে থাকো, এতে স্বাস্থ্য ও মন দুটোই খারাপ হবে। প্রতিদিন কিছু সময় অন্তত বাইরে ঘুরে বেড়ানো দরকার। অসুখ বিসুখ হলে তখন তোমার মা আমাকে দুষবে। তারপর মেয়েকে বললেন, তোরা খেলাধুলা করার সময়, মা বেড়াতে যাওয়ার সময় প্রতিদিন ওকেও সঙ্গে নিবি। মায়ের কথা শুনে মমতাজ হেসে উঠে বলল, তোমার ভাইপো যা লাজুক, আমার বন্ধুদের সঙ্গে গেলে লজ্জায় হয়তো হার্টফেল করবে। ছেলেরা যে এত লাজুক হয় তা শিহাব ভাইকে না দেখলে জানতে পারতাম না। মা মেয়ের কথা শুনে শিহাব আর না করতে পারেনি। শিহাব কিছু বলছে না দেখে মমতাজ আবার বলল, কি হলো শিহাব ভাই, কিছু বলছেন না কেন? শিহাব এতক্ষণ মা ও বোনের কথা চিন্তা করছিল। সে এখানে রাজপুত্রের মতো আদর যত্নে রয়েছে, কলেজে ভর্তি হয়ে লেখাপড়া করছে। ফুপা ফুপু নিজের ছেলের মতো স্নেহ করছেন, সমস্ত খরচ দিচ্ছেন। আর ওদিকে মা ও আতিয়া কোনোদিন একবেলা আবার কোনোদিন উপোস করে দিন কাটাচ্ছে। অভাবের জন্য হয়তো আতিয়ার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এসব কথা ভাবতে ভাবতে বাস্তব জ্ঞান হারিয়ে ফেলেছিল। মমতাজের কথায় সম্বিত ফিরে পেয়ে বলল, কি যেন বলছিলেন? আবার আপনি করে বলছেন? কতবার বলেছি না তুমি করে বলবেন? আপনি বললে তো হবে না, আমার মনকে বলতে হবে। আপনার মন বলছে না কেন, সেটা মনের ব্যাপার, আমি বলবো কি করে? মমতাজ হেসে উঠে বলল, মন আর মানুষ আবার ভিন্ন বুঝি। আমি তো জানি দুটোই এক। আপনার কথা ঠিক, আমারটা হয়তো ব্যতিক্রম। আচ্ছা, আপনি তো বেশ কথা বলতে পারেন, তবুও চুপচাপ থাকেন কেন? প্রয়োজন ছাড়া কথা বলা কি ঠিক? বেশি কথা বললে লোকে বকমবাজ বলবে। মমতাজ আবার হেসে উঠে বলল, বকমবাজ আবার কি জিনিস? শিহাব মৃদু হেসে বলল, বকমবাজ বোঝেন না, এটা বিশ্বাস করি না। নিশ্চয়ই কৌতুক করছেন। সত্যি শিহাব ভাই, কথাটার অর্থ আমি বুঝিনি। বুঝেছেন ঠিকই, তবুও জানতে চেয়ে আমাকে কথা বলাতে চাচ্ছেন। শহরের ছেলেমেয়েরা ভীষণ চালাক, আপনি তো দেখছি তাদের চেয়ে বেশি চালাক। কি করে, কেন? চালাকের চালাকি তো তারাই ধরতে পারে যারা বেশি চালাক, কিন্তু আপনি তো আরও বেশি চালাক। ভাবতে খুব অবাক লাগছে, এই বয়সে এত চালাক হলেন কি করে? থাক, অত আর গুণাগুণ করতে হবে না। এবার চলুন। আপনি মেয়েদেরকে এত অ্যাভয়েড করে চলেন কেন? এইসব জানার জন্য কি নিয়ে এসেছেন? ফুপু তো বললেন বেড়াবার কথা। বেড়ানো নাকি স্বাস্থ্যের জন্য উপকার। বসে বসে গল্প করলে বেড়ানোর উপকার হবে কি করে? তার চেয়ে চলুন হাঁটি। মমতাজ বলল, তাই চলুন। তারপর হাঁটতে হাঁটতে বলল, যা জিজ্ঞেস করলাম উত্তর দিলেন না যে? অ্যাভয়েড না করে চলে উপায় নেই বলে। ঠিক বুঝলাম না, না বুঝলে আমিও বুঝাতে পারবো না। তাহলে কথাটা বললেন কেন? আপনি তো দারুণ মেয়ে। দারুণ মেয়ে মানে আপনি ভীষণ উল্টোপাল্টা কথা বলেন। তাহলে সোজা কথা বলি, আমি তো আপনার ফুফাতো বোন, আমাকেও কেন এড়িয়ে চলেন? আমার প্রতি ভালো করে তাকিয়েও দেখেন না, আর সব সময় চুপ করে থাকেন। মনে হয় যেন কিছু চিন্তা করেন। শিহাব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনার প্রশ্নের উত্তর দেব, তবে তার আগে আপনি বলুন, এসব কথা জানতে চাচ্ছেন কেন? মা একদিন বলল, আপনি পাড়াগাঁয়ের ছেলে, শহরে নতুন এসেছেন, আপনার দিকে যেন লক্ষ্য রাখি, তাই আর কি। আপনি কি আমাদের বাড়ির সব খবর জানেন? সব জানি না, মায়ের মুখে কিছু শুনেছি। কি কি শুনেছেন? মামা মানে আপনার বাবা কয়েক বছর আগে মারা গেছেন। আপনি কৃষিকাজ করে অনেক কষ্ট করে লেখাপড়া করেছেন। আপনাদের সংসার তেমন সচ্ছল নয়, আর আপনি খুব ভালো ছাত্র। আমি এসেছি প্রায় 3 মাস। ফুপু নিশ্চয়ই আসার পরপর এসব কথা বলেছিলেন। এতদিন পরে সেসব হঠাৎ আজ মনে পড়ল বুঝি? প্রথম যেদিন শিহাব এলো, সেদিন মা বাবা যখন তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তখন মমতাজ মনে করেছিল পাড়াগাঁয়ের গরিব ঘরের বোকা ছেলে, তাই মামাতো ভাই হলেও তাকে ঠিক গ্রহণ করতে পারেনি। দেখা সাক্ষাৎ হলে এড়িয়ে চলত। 2 দিন পর মা যখন বলল শিহাব এখানে থেকে লেখাপড়া করবে এবং তোকে ও জাকারিয়াকে পড়াবে, তখন ঘৃণায় মমতাজের মন কুঁচকে গিয়েছিল। বলেছিল আমি ওর কাছে পড়ব না। সাফিয়া বেগম বললেন, কেন? তোমার ওই অজপাড়া গায়ের ভাইপোর কাছে পড়লে বন্ধু বান্ধবীদের কাছে মুখ দেখাতে পারবো না। তাছাড়া ও আনকালচার্ড, আমার প্রেস্টিজে বাঁধবে। সাফিয়া বেগম বললেন, ছি মা, এমন কথা বলতে নেই। হাজার হোক তোর মামাতো ভাই, পাড়াগাঁয়ের ছেলেরা একটু আনকালচার্ডই হয়। এখানে কিছুদিন থাকলে ঠিক হয়ে যাবে।
তুই ওকে আমাদের সোসাইটির মতো তৈরি করে নিবি। আর শোন, ওর সঙ্গে যেন কোনো খারাপ ব্যবহার করিস না। পাড়াগাঁয়ের গরিব ঘরের ছেলে হলে কি হবে, লেখাপড়ায় খুব ভালো, কোনো বছর ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। এরপর মমতাজ ও জাকিয়া প্রতিদিন রাতে তার কাছে পড়ে। কয়েকদিন পরেই মমতাজ বুঝতে পারল মায়ের কথাই ঠিক, সব বিষয়ে শিহাব ভাই জুয়েল। পাড়া গাঁয়ে যে এত ভালো ছাত্র থাকতে পারে ভেবে খুব অবাক হলো। তারপর ধীরে ধীরে তার প্রতি মমতাজের মন গলতে শুরু করলেও মেলামেশা করতে রুচিতে বাধত। তাই শুধু পড়ার সময় ছাড়া তার সঙ্গে কথাবার্তা বলতো না। তাদের বাড়ি কলাবাগানে, সে লালমাটিয়া গার্লস স্কুলে পড়ে। হাই সোসাইটির অনেক ছেলে মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব। প্রতিদিন বিকেলে তারা গাড়িতে করে আসে। মমতাজদের বাড়ির সামনে অনেকখানি ফাঁকা জমিতে টেবিল টেনিস ও ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা আছে। সেখানে বন্ধু বান্ধবীদের নিয়ে মমতাজ খেলাধুলা করে। কোনোদিন দল বেঁধে বেড়াতে যায়। শিহাব ঢাকা কলেজে ভর্তি হয়েছে। প্রথম দিন কলেজ থেকে ফেরার সময় তাদের দিকে একবার মাত্র তাকিয়ে দেখেছিল, তারপর আর কোনোদিন তাকায়নি। গেট দিয়ে ঢুকে সোজা নিজের রুমে চলে যায়। তারপর জামা কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে জানলার ধারে দাঁড়িয়ে তাদের খেলা দেখে। আয়া নাম নিয়ে এলে খেয়ে পড়তে বসে। শিহাব পাড়াগাঁয়ের গরিব ঘরের পরিশ্রমী ছেলে হলেও যেমন চালাক তেমনই মেধাবী, আর যেমন দেখতে তেমনই স্বাস্থ্য। ফুপুর বাড়িতে এসে 2-1 দিনের মধ্যে সবাই এর কাজকর্ম ও স্বভাব চরিত্র বুঝে ফেলেছে। তার ফুপা সারাদিন ব্যবসা নিয়ে এবং ফুপু মহিলা সমিতি নিয়ে ব্যস্ত থাকেন। মমতাজ স্কুল আর বন্ধু বান্ধবীদের নিয়ে থাকেন। বাড়িতে সবসময় 2 জন কাজের মেয়ে ও 2 জন কাজের লোক থাকে। আর থাকে মমতাজের বড় বোন জাকিয়া সুলতানা, তাকে সবাই জাকিয়া বলে ডাকে। জাকিয়া জালাল সাহেব ও সাফিয়া বেগমের প্রথম সন্তান। জন্ম থেকে সে বোবা। জালাল সাহেব তাকে বিদেশে নিয়ে গিয়ে অনেকদিন চিকিৎসা করিয়েছেন বাকশক্তি আনার জন্য, কিন্তু তা সম্ভব হয়নি। জাকিয়া অত্যন্ত সুন্দরী। এরকম সুন্দরী মেয়ে পৃথিবীতে খুব কম জন্মায়। জাকিয়া বোবা, স্কুল থেকে এসএসসি পাশ করেছে, তারপর এইচএসসি পরীক্ষা দেবে বলে বাড়িতেই পড়ছে। মমতাজ জাকিয়ার চেয়ে 2 বছরের ছোট। মমতাজ সুন্দরী, কিন্তু জাকিয়ার তুলনায় কিছুই না। মমতাজ বড় বোনকে রূপের জন্য হিংসা করে। প্রথম দিন জাকিয়াকে দেখে শিহাব খুব অবাক হয়ে ভেবেছিল কোনো মানবী কি এত রূপসী হতে পারে। তারপর যখন জানতে পারল বোবা, তখন কেন জানি তার মন খারাপ হয়ে গেল। ভাবল আল্লাহ পাকের কি মহিমা, জাকিয়াকে সৌন্দর্যের রানী করে গড়লেও তাকে বাকশক্তি দেননি। তখন থেকে তার প্রতি শিহাবের মনে একটা মমতা বোধ জেগে ওঠে। জাকিয়া মাঝে মাঝে শিহাবকে খাওয়ায়। অবশ্য কাজের মেয়ে সবকিছু নিয়ে আসে। সে শুধু শিহাবের সামনে বসে এটা সেটা পাতে তুলে দেয়। তাকে দেখলেই শিহাবের মন ব্যথায় ভরে ওঠে। শিহাব ডাইনিং টেবিলে সবার সঙ্গে খায় না, নিজের রুমে খায়। প্রথম যেদিন সাফিয়া বেগম ভাইপোকে খাওয়ার জন্য ডাকতে এলেন, সেদিন শিহাব বলেছিল সবার সঙ্গে খেতে আমার খুব লজ্জা করবে। সাফিয়া বেগম তখন ভেবেছিলেন পাড়াগাঁয়ের লাজুক ছেলে, কয়েকদিন যাক তারপর ঠিক হয়ে যাবে। তাই কিছুই না বলে আয়ার হাতে তার রুমে খাবার পাঠিয়ে দিয়েছিলেন। শিহাব খুব লাজুক ঠিক কথা, কিন্তু ওই কারণে শুধু যে খেলো না তা না, সে ধর্মের সব আইন মেনে চলার আপ্রাণ চেষ্টা করে। চেয়ার টেবিলে খেলে সুন্নত আদায় হবে না, তাই গেল না। নিজের রুমের মেঝের কার্পেটের উপর ঝাড়ন বিছিয়ে আজও খায়। জাকিয়া বেশ কয়েকবার ইশারায় তাকে চেয়ার টেবিলে খেতে বলেছে। শিহাবও তাকে ইশারা করে সুন্নত পালনের কথা বুঝিয়েছে। মমতাজ ভীষণ চঞ্চল ও খুব প্রগল্ভ, আর নিজেকে খুব বুদ্ধিমতী মনে করে। তার উপর জালাল সাহেব ও সাফিয়া বেগম ছোট মেয়েকে বেশি স্নেহ করেন। এই সমস্ত কারণে মমতাজ বেশ অহংকারীও, তাই শিহাবকে মোটেই পছন্দ করে না। আজ নিরুপায় হয়ে শিহাবকে নিয়ে পার্কে বেড়াতে এসে তাকে যা তা প্রশ্ন করে জব্দ করতে চায়, কিন্তু শিহাবের সঙ্গে পেরে উঠতে না পেরে ক্রমশ বিরক্ত হয়ে উঠেছে। তাই শিহাব যখন বলল 3 মাস পর বুঝি মায়ের আদেশ মনে পড়ল, তখন বেশ রেগে গিয়ে কিছুক্ষণ চুপ করে চিন্তা করল, ছেলেটা তো দেখছি আমার থেকে বেশি চালাক, কি বলবে ভাবতে লাগলো। শিহাব বলল, কিছু বলছেন না যে? মমতাজ রাগের সঙ্গে বলল, আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? শিহাব ম্লান হেসে বলল, কি আর ভাববো, গরিব ঘরের একটা দুঃখী ছেলে যে অন্যের আশ্রয়ে তাদেরই সাহায্য লেখাপড়া করেছে। মমতাজ গরম মেজাজে বলল, তাহলে আপনারা তো অহংকার কেন? ভালো ছাত্র, সুন্দর স্বাস্থ্য আর বুদ্ধিমান বলে কি আপনি অহংকারী? শিহাব বলল, অহংকার কোনো মানুষেরই থাকা উচিত নয়। আজাজিল আল্লাহর ইবাদত করে ফেরেশতাদের সর্দার হয়েছিল, কিন্তু একমাত্র অহংকারের কারণে শয়তান হয়ে গেল। অহংকার আল্লাহ পাকের খাস সিফত। কোনো মানুষ অহংকারী হলে আল্লাহ তার দিক থেকে রহমতের দৃষ্টি সরিয়ে দেন, অচিরেই তার অহংকার চূর্ণ করে দেন। আপনি যেভাবে প্রশ্ন করেছেন সেভাবেই আমি উত্তর দিয়েছি, এতে অহংকার কোথায় দেখলেন? তাছাড়া আমি তো আপনাদের দয়ায় মানুষ হচ্ছি, অহংকার করব কি নিয়ে? তবুও যদি আমার কথায় অহংকার প্রকাশ হয়ে থাকে তাহলে মাফ চাইছি। আসলে কি জানেন, আপনাদের এই উঁচু সমাজকে আমি খুব ভয় পাই, তাই তো সবাইয়ের কাছ থেকে আড়ালে থাকি। সেটাকে আপনি এড়িয়ে চলা ও অহংকার ভেবেছেন। কেন ভয় পান কেন? সেসব শুনলে আপনি আরও রেগে যাবেন। তাছাড়া মাগরিবের নামাজের সময় হয়ে এসেছে, এবার বাসায় ফিরে চলুন।
তবু না শুনে ফিরব না। শিহাব মৃদু হেসে বলল, আপনি যেমন রাগী তেমনই জেদ্দি। ঠিক আছে, বলছি। মমতাজ এই কথায় খুব রেগে গিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, কি বললেন? আমি খুব রাগী বা আর জেদ্দি? জানেন, মা বাবাকে বলে আজই আপনাকে বাসা থেকে তাড়িয়ে দিতে পারি। শিহাব ম্লান মুখে বলল, তা পারেন, তবে যা সত্য তাই বলেছি। রাগ পড়ে গেলে চিন্তা করলে বুঝতে পারবেন। মমতাজ বলল, ঠিক আছে, বাসায় চলুন, তারপর টের পাবেন। বাসার কাছে এসে শিহাব ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামার পর মসজিদে নামাজ পড়তে গেল। ওই দিন রাতে মমতাজ পড়তে না গিয়ে মা বাবাকে বলল, আমি আর শিহাব ভাইয়ের কাছে পড়ব না, অন্য একজন মাস্টার রাখার ব্যবস্থা করো। তাকে তাড়িয়ে দেওয়ার কথাটা ইচ্ছা থাকলেও বলতে পারল না। স্ত্রী কিছু বলার আগে জালাল সাহেব বললেন, তুই বললে একজন কেন, 4-5 জন মাস্টার রাখবো। কিন্তু শিহাবের মতো কি তারা পড়াবে? নাই পড়াক, তবুও আমি শিহাব ভাইয়ের কাছে পড়ব না। তারপর মাকে বলল, বলেছিলাম না তোমার ভাইপো পাড়া গায়ের আনকালচার ছেলে, তার সঙ্গে বেড়াতে যাব না? তুমি তো জোর করে পাঠালে। আর কোনোদিন যদি বেড়াতে যাই তাহলে আমার নাম মমতাজ নয়। আমাকে রাগী জেদ্দি মেয়ে এবং আরও অনেক কিছু বলে অপমান করেছে। তোমরা যদি তাকে কিছু না বলো তাহলে আমি যা বলার বলবো। তারপর ফুপিয়ে উঠে চোখ রগড়াতে লাগলো। স্বামী কিছু বলতে যাচ্ছে দেখে সাফিয়া বেগম ইশারা করে থামিয়ে দিয়ে মেয়ের গায়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তুই কাঁদছিস কেন? চুপ কর, আমি এক্ষুনি শিহাবকে শাসন করছি। কথা শেষ করে শিহাবের কাছে গিয়ে বললেন, মমতাজ খুব সেন্টিমেন্টাল মেয়ে, ওকে রাগী জেদ্দি বলা তোমার ঠিক হয়নি। ও তো কেঁদে কেঁদে বলছে তোমার কাছে আর পড়বে না। যাই হোক, ওর সামনে তোমাকে আমি মিছিমিছি রাগারাগি করব, তুমি মন খারাপ করার ভান করবে। কয়েকদিন যাক, রাগ পড়ে গেলে ঠিকই পড়তে আসবে। তুমি ওর ওপর কোনো সময় রাগ করবে না। এখন এসো আমার সঙ্গে। তারপর তার একটা হাত ধরে ফিরে এসে বললেন, তোমার এত বড় সাহস, আমাদের মেয়েকে তুমি যা তা বলে অপমান করো? আমরা তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, লেখাপড়া করাচ্ছি, আর তুমি কিনা আমাদের মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করো? প্রথমবারের মতো মাফ করে দিলাম, আবার যদি কোনোদিন করো তাহলে ঘাড় ধরে বের করে দেব। শিহাব কাঁদো কাঁদো স্বরে ফুপুর পায়ে হাত দিয়ে বলল, আমার অন্যায় হয়েছে, আমাকে আপনারা মাফ করে দিন ফুপু, আর কখনো এমন হবে না। জালাল সাহেব ব্যাপারটা আঁচ করতে পেরে হাসি চেপে রেখে গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ, কথাটা মনে রাখবে। এখান থেকে লেখাপড়া করতে হলে মমতাজের সঙ্গে আর কোনোদিন কোনো রকম খারাপ ব্যবহার করবে না। এবার তুমি যাও। শিহাব কান্নার অভিনয় করে চোখ রগড়াতে রগড়াতে চলে গেল। সাফিয়া বেগম মেয়েকে বললেন, এরপরও যদি তোকে কিছু বলে তাহলে তক্ষুনি ওকে তাড়িয়ে দেব। যা মা, পড়তে যা। শিহাবকে তখন সাফিয়া বেগম কাছে ডেকে নিয়ে আসতে যান। তখন জাকিয়া সেখানে পড়তে বসেছিল। যারা বোবা হয় তারা কানেও শুনতে পায় না, কিন্তু জাকিয়া খুব বুদ্ধিমতী। কেউ কিছু বললে তার ঠোঁট নাড়া দেখে বুঝতে পারে সে কি বলছে। তাই মা শিহাবকে যা কিছু বলেছে সব কিছু বুঝতে পেরেছে। তারা চলে যাওয়ার পর সে দরজার কাছে এসে দাঁড়িয়ে ঘটনাটা দেখে পুরো ব্যাপারটা বুঝে ফেলেছে। শিহাবকে আসতে দেখে ফিরে এসে নিজের জায়গায় বসে পড়ল। শিহাব আসার পর হাসি মুখে ইশারা করে বলল, মমতাজ খুব রাগী, তার উপর যেন মনে কষ্ট না নেয়। শিহাবও হাসি মুখে ইশারা করে বলল, সে কিছু মনে করেনি। এত কিছুর পরও মমতাজ 2 দিন শিহাবের কাছে পড়তে এলো না। তৃতীয় দিনে মুখ ভার করে পড়তে এলো। শিহাব তার মুখের অবস্থা দেখে বলল, আমি যে অন্যায় করেছিলাম সেজন্য ফুপু আমাকে কত বকলেন, আমি ক্ষমা চাইলাম, তবুও আপনি আমার উপর রাগ করে রয়েছেন। ক্ষমা প্রার্থীকে ক্ষমা করাই তো উচিত। মমতাজ গলা ভার করে বললেন, উচিত অনুচিত শেখাবার জন্য মা বাবা এখানে আপনাকে রাখেনি, যে কাজের জন্য রেখেছেন সেটাই করবেন। তারপর ইংরেজি বইটা খুলে এগিয়ে দিয়ে বলল, পড়াটা বুঝিয়ে দিন। শিহাব বলল, আগে বলুন ক্ষমা করেছেন। ক্ষমা না করলে ওই দিনই আপনাকে বিদায় করে দেওয়া হতো, তবে পরবর্তীতে অন্যায় করলে ক্ষমা পাবেন না। ঠিক আছে, কথাটা ইনশাআল্লাহ মনে রাখবো। তারপর পড়া বুঝিয়ে দিল। শিহাবের বাড়ি বরগুনা জেলার আমতলী গ্রামে। বরগুনা লঞ্চঘাট থেকে 4 মাইল দক্ষিণে আমতলী। শিহাবের বাবার নাম আব্দুল খান, মায়ের নাম লতিফা বানু। তাদের 4 ছেলে 4 মেয়ে। 1 বছর ডেঙ্গু জ্বরে গ্রামের বহু লোকজন ও ছেলে মেয়ে মারা যায়। সে সময় শিহাবের 3 ভাই ও 3 বোন এবং বাবা মারা যায়। তার অনেক আগে দাদা দাদি মারা গেছেন। শিহাবের দাদা হাজী জিন্নাত আলী খান খুব নামকরা লোক ছিলেন। অবস্থাও খুব ভালো ছিল। ওনার 2 বিয়ে। প্রথম পক্ষের শুধু আব্দুল খান, দ্বিতীয় পক্ষের 6 ছেলে 6 মেয়ে। জিন্নাত আলী মারা যাবার পর বিষয় সম্পত্তি ভাগ হয়ে যায়। এক একজনে অংশ মতো যা পেয়েছে তাতে কারো আর সচ্ছলতা নেই। শিহাবের বাবা আব্দুল খান প্রায় 2 বছর অসুখে ভুগে মারা গেছেন। সে সময় জমি বেচে চিকিৎসা করিয়েছিলেন। তখন শিহাব ক্লাস 9-এ পড়ত। সে ভাইয়েদের মধ্যে ছোট। বাবা মারা যাবার পর শিহাব লেখাপড়া বন্ধ করল না। সে 5-এ ও 8-এ বৃত্তি পেয়েছিল। ফলে শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। তারা শিহাবের পড়াশোনার ব্যাপারে সাহায্য করতেন। তার এক সৎ চাচা ও ফুপু সাহায্য করতেন। লেখাপড়ার খরচের জন্য তার কোনো চিন্তা ছিল না। কিন্তু ঘরে সব দিন রান্না হতো না, তাই ছুটির দিনে চাষবাসের কাজ করে সংসার চালাবার জন্য মাকে সাহায্য করত। লতিফা বানু খুব ধার্মিক মহিলা।
ছেলে মেয়েকে ধর্মীয় শিক্ষা দিয়ে মানুষ করেছেন। নিজে উপোস থেকে ছেলে মেয়েকে খাওয়ান। ছোট মেয়ে আতিয়া তখন ক্লাস 2-এ পড়ে। ভাই বোন দুজনেরই মাথা খুব ভালো, প্রতি বছর ফার্স্ট হয়। শত অভাব অনটনের মধ্যেও লতিফা বানু ছেলেমেয়ের পড়ালেখা বন্ধ করলেন না। এত দুঃখ কষ্ট সহ্য করে শিহাব আমতলী হাই স্কুল থেকে এসএসসিতে কলা বিভাগে প্রথম হয়ে পাশ করল। তারপর সংসারের কথা ভেবে কিছু একটা করার কথা মাকে বলল। লতিফা বানু বললেন, সংসারের কথা তোকে চিন্তা করতে হবে না, আল্লাহ কাউকে না খাইয়ে রাখেন না। তুই কলেজে ভর্তি হয়ে আরও লেখাপড়া কর। অনেক লেখাপড়া করে মানুষের মতো মানুষ হলে আমাদের আর দুঃখ থাকবে না। আল্লাহ চিরকাল কারো দুঃখ রাখেন না। তুই কত ভালো রেজাল্ট করেছিস, তোর আব্বা বেঁচে থাকলে কত খুশি হতো। আমি দোয়া করছি আল্লাহ তোকে খুব বড় করবেন। শিহাবেরও পড়াশোনা করার ইচ্ছা। সংসারের কথা চিন্তা করে ওই কথা বলেছিল। মায়ের কথায় আশ্বাস পেয়ে বরগুনা কলেজে ভর্তি হলো। সেই সঙ্গে নিজের ও আত্মীয় স্বজনদের চাষবাসের কাজ করে মাকে সাহায্য করতে লাগলো। 2 বছর অক্লান্ত পরিশ্রম করে এইচএসসিতে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান পেয়ে পাশ করল। এবছর আতিয়াও 5-এ বৃত্তি পেয়ে পাশ করল। লতিফা বানুর সঙ্গে সৎ ননদ সাফিয়া বেগমের খুব ভাব ছিল। সাফিয়া বেগমের বিয়ের পরও তা কমেনি। সাফিয়া বেগমের বিয়ে হয়েছে লতিফা বানুর বাপের বাড়ি তালতলি গ্রামের জালাল সাহেবের সঙ্গে। জালাল সাহেব লতিফা বানুর দূর সম্পর্কের চাচাতো ভাই। সেজন্য সাফিয়া বেগমের সঙ্গে লতিফা বানুর সম্পর্ক কোনোদিন ভাটা পড়েনি। শিহাবদের দুর্দিনে সাফিয়া বেগম বাপের বাড়ি এলেই বেশ কিছু টাকা দিয়ে যেতেন। তারপর জালাল সাহেব ঢাকায় ব্যবসা করে গাড়ি বাড়ি করে গ্রাম ছেড়ে চলে আসেন। ঢাকায় আসার পরও সাফিয়া বেগম প্রত্যেক মাসে কিছু কিছু টাকা লতিফা বানুকে পাঠাতেন। শিহাব যে ভালো ছাত্র সাফিয়া বেগম প্রথম থেকেই জানতেন। শিহাবের এসএসসির রেজাল্ট খবরের কাগজে ছবি সহ বেরোতেই সাফিয়া বেগম কাগজটা স্বামীর হাতে দিয়ে শিহাবের ছবি দেখিয়ে বললেন, দেখো তো ছেলেটাকে চিনতে পারো কিনা। জালাল সাহেব শ্বশুর বাড়িতে খুব কম গেছেন। যখন গেছেন তখন শিহাব ছোট ছিল। তাছাড়া তাদের বাড়িটা আলাদা, সে বাড়িতে কখনো যান নাই। একবার লতিফা বানু সাফিয়া বেগম ও জালাল সাহেবকে দাওয়াত করে খাইয়েছিলেন। সে অনেক বছর আগের কথা, তাই ছবি দেখে চিনতে পারলেন না। তবে রেজাল্টের খবর ও ঠিকানা পড়ে আনন্দিত হয়ে বললেন, আরে এই যে তোমার বড় ভাইয়ের ছেলে, তোমার মুখে শুনেছিলাম তোমার বড় ভাই মারা গেছেন। সংসারে খুব অভাব অনটন, কিন্তু ছেলেটা দারুণ রেজাল্ট করেছে। সাফিয়া বেগম বললেন, হ্যাঁ ছেলেটা খুব মেধাবী। তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? জালাল সাহেব হেসে উঠে বললেন, বলো, কি বলবে, মনে করার কি আছে? টাকা পয়সার জন্য শিহাবের হয়তো পড়ালেখা বন্ধ হয়ে যাবে। আমি তাকে সাহায্য করতে চাই। অবশ্য তোমাকে না জানিয়ে প্রতি মাসে কিছু কিছু সাহায্য করি। এটা তো খুব ভালো কথা। টাকা পয়সার জন্য একটা মেধাবী ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক, তাকে কেউ চায়? তুমি যেভাবে তাকে সাহায্য করতে চাও করো, টাকা পয়সার জন্য চিন্তা করো না। সাফিয়া বেগম স্বামীর কথা শুনে খুশি হলেন। চিঠি লিখে লতিফা বানুকে বললেন, শিহাবকে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে আমি লেখাপড়া করিয়ে বড় করব। লতিফা বানু চিঠি পেয়ে পড়ার পর ছেলের হাতে দিয়ে বললেন, তোর ফুপু যে আমাদেরকে সাহায্য করে তা তো তুই জানিস, এটা সে দিয়েছে, পড়ে দেখ। শিহাব চিঠি পড়ে বলল, ফুপু ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, তুমি তাকে জানিয়ে দাও আমি এখানে থেকে কলেজে পড়ব। লতিফা বানু বললেন, এখানে তুই ভালোভাবে পড়াশোনা করতে পারবি না, রেজাল্টও ভালো করতে পারবি না। আমার মতে তোর ফুপুর কাছ থেকে পড়ালেখা করাই উচিত। কিন্তু মা, তুমি শুধু আমার দিকটা দেখবে, তোমার ও আতিয়ার কথা ভাববে না? আমি ঢাকায় চলে গেলে সংসার চলবে কি করে? আর রেজাল্টের কথা যে বলছো, ঢাকায় থেকে যা হবে এখানে থেকেও ইনশাআল্লাহ তাই হবে। ছেলের কথা শুনে লতিফা বানুর চোখে পানি এসে গেল। ভিজে গলায় বললেন, সে কথা যে আমি ভাবি না তা নয়, তবুও তোর ভবিষ্যৎ ভেবে বলছি। দোয়া করি আল্লাহ তোর মনের কামনা পূরণ করুক। লতিফা বানু চিঠি লিখে ছেলের মতামতের কথা সাফিয়া বেগমকে জানিয়েছিলেন। তারপর এইচএসসি পরীক্ষার রেজাল্ট আগের মতো হয়েছে দেখে সাফিয়া বেগম স্বামীকে সেই কথা জানিয়ে বললেন, শিহাবকে আমাদের কাছে রেখে ভার্সিটিতে পড়াতে চাই, এতে তোমার আপত্তি আছে? জালাল সাহেব বললেন, আপত্তি থাকবে কেন, বরং খুশি হব। ছেলেটাকে দেখতে বড় ইচ্ছে করছে। সাফিয়া বেগম বললেন, আমারও অনেক দিন থেকে ছেলেটাকে দেখতে ইচ্ছা করছে। ভাবিকে চিঠি লিখে দাও, ওকে পাঠিয়ে দিতে বলি। তাই দাও, কিন্তু শিহাব যদি আসতে না চায়? ছেলেটা ওর বাপের মতো সেন্টিমেন্টাল। বড় ভাই অতদিন অসুখে ভুগল, জমি বিক্রি করে চিকিৎসা করালো, তবুও কারো কাছে হাত পাতেনি। ভাবছি চিঠি দেওয়ার পর যদি না আসে তাহলে তুমি আমি গিয়ে নিয়ে আসবো। আগে চিঠি দাও, কাজ না হলে তখন দেখা যাবে। সাফিয়া বেগম ভাবিকে চিঠি দিয়ে জানালো, শিহাব যদি না আসে তাহলে আমরা গিয়ে ওকে নিয়ে আসবো। লতিফা বানু চিঠি পেয়ে এবারও ছেলের হাতে দিলেন। শিহাব এইচএসসি পরীক্ষা দিয়ে চিন্তা করছে, রেজাল্ট বের হওয়ার পর ঢাকায় গিয়ে একটা কিছু করবে, আর সেই সঙ্গে পড়াশোনাও করবে। ফুপুর চিঠি পড়ে মাকে নিজের ইচ্ছার কথা জানিয়ে বলল, ফুপুদের কাছে থাকলে লেখাপড়া হবে ঠিক, কিন্তু তোমাদের চিন্তায় ভালোভাবে পড়াশোনা করতে পারবো না।
লতিফা বানু বললেন, সংসার চালাবার মালিক আল্লাহ। তিনি এতদিন যেভাবে চালিয়েছেন এখনও সেভাবেই চালাবেন। আমার মতে তুই তোর ফুপুদের কাছ থেকে লেখাপড়া কর। আমাদের জন্য তোকে চিন্তা করতে হবে না, আল্লাহ যে কোনোভাবে চালিয়ে দেবেন। শিহাব চিন্তা করল ফুপুদের কাছে যাওয়াই ভালো। তাদের কাছে থাকলে খাওয়া ও লেখাপড়ার জন্য কোনো চিন্তা করতে হবে না। ফুপা ফুপুকে ধরে কিছু একটা রোজগারের ব্যবস্থা করে মাসে মাসে টাকা পাঠাবার চেষ্টাও করা যাবে। ছেলেকে চুপ করে থাকতে দেখে লতিফা বানু বললেন, কিরে কিছু বলছিস না কেন? শিহাব বলল, হ্যাঁ আম্মা, তাই যাব ভাবছি। লেখাপড়া করার সাথে সাথে ফুপাকে ধরে একটা চাকরির ব্যবস্থা করব। দোয়া করো আম্মা, আল্লাহ যেন আমার আশা পূরণ করেন। লতিফা বানু বললেন, নিশ্চয় দোয়া করব বাবা, তুই যেন চাকরি করতে গিয়ে আবার পড়ার ক্ষতি না করিস। না আম্মা, তা করব না। তুমি আতিয়ার দিকে খুব লক্ষ্য রাখবে, ওর পড়াশোনা বন্ধ করো না। তারপর আতিয়াকে বলল, মন দিয়ে পড়াশোনা করবি, মায়ের কাছে কাছে থাকবি। কয়েকদিন পর শিহাব মা বোনদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় রওনা হলো। ঢাকা সদরঘাটে লঞ্চ থেকে টার্মিনালে নেমে শিহাব খুব অবাক হলো। আগে কোনোদিন ঢাকা আসেনি। একা হলে কি করতো ভেবে বেশ ঘাবড়ে গেল। বারেক সোলেমান চাচার সঙ্গে এসেছে, নচেত কি যে হতো আল্লাহ জানেন। সোলেমানের বাড়িও আমতলিতে। সে অনেক বছর ধরে ঢাকা নিউ মার্কেটের গাউসিয়ায় দর্জির কাজ করছে। শিহাব তার সঙ্গে এসেছে। সোলেমান তাকে কলা বাগানে ঠিকানা মতো পৌঁছে দিয়ে চলে গেল। শিহাব গেটে বাধা পেল। দারোয়ান একটা অচেনা ছেলে দেখে জিজ্ঞাসা করল, কে আপনি? ভেতরে যেতে চাচ্ছেন কেন? শিহাব তাকে ঠিকানা দেখিয়ে বলল, আমি আমতলি থেকে এসেছি, জালাল সাহেব আমার ফুপা। দারোয়ান বলল, আপনি একটা কাগজে নাম ঠিকানা লিখে দিন। শিহাব লিখে দেওয়ার পর বলল, আপনি দাঁড়ান, আমি আসছি। তারপর ভেতরে গিয়ে কাজের মেয়ে সমীরনের হাতে দিয়ে বলল, এটা বেগম সাহেবকে দাও। আজ শুক্রবার সবাই বাসায়। সমীরন কাগজটা নিয়ে সাফিয়া বেগমকে দিল। নাম ঠিকানা পড়ে সাফিয়া বেগম খুব আনন্দিত হয়ে সমীরনকে বললেন, যা ওকে সঙ্গে করে নিয়ে আয়। তারপর স্বামীর কাছে গিয়ে বললেন, শিহাব এসেছে, ওর মাকে চিঠিতে লিখেছিলাম শিহাব না এলে আমি ও তুমি ওকে আনতে যাব। জালাল সাহেব আত্মভোলা মানুষ, সংসারের দিকে কোনো খেয়াল রাখেন না, সব সময় ব্যবসা নিয়ে মাথা ঘামান। শিহাবের কথা মনেই নেই। বললেন, শিহাব আবার কে? কোথা থেকে এলো? সাফিয়া বেগম স্বামীর স্বভাব জানেন। বললেন, কি আশ্চর্য, তোমার কি ব্যবসা ছাড়া আর কিছু মাথায় থাকে না? শিহাবের কথা ভুলে গেলে? আমার বড় ভাইয়ের ছেলে শিহাব, যে নাকি এসএসসি ও এইচএসসিতে সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট হয়েছে। কাগজে যার রেজাল্ট দেখে তুমি তো আমাকে বললে, তার কথা ভুলে গেলে কি করে? জালাল সাহেব হেসে উঠে বললেন, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তা কোথায় সে? সাফিয়া বেগম বললেন, গেটে আছে, সমীরনকে নিয়ে আসতে পাঠিয়েছি। এসো আমরা বারান্দায় যাই। সাফিয়া বেগম ও জালাল সাহেব বারান্দায় এসেছেন। এমন সময় শিহাব সমীরনের সঙ্গে এসে সালাম দিয়ে কদমবুসি করল। ওনারা সালামের উত্তর দিয়ে বলেন, থাক বাবা থাক। তারপর বসতে বলে নিজেরাও বসলেন। শিহাব পকেট থেকে মায়ের চিঠিটা বের করে ফুপুকে দিল। সাফিয়া বেগম সমীরনকে বললেন, ড্রয়িং রুমের পাশের গেস্ট রুমটা ঠিকঠাক করে দাও, শিহাব ওখানে থাকবে। তারপর চিঠিটা পড়তে লাগলেন, সাফিয়া বুবু, পথে আমার দোয়া নিও, দুলাভাইকেও দিও, আর জাকিয়া ও মমতাজকে স্নেহাশিস দিও। পরে জানাই যে শিহাবকে পাঠালাম, এখন থেকে তোমরাই ওর বাবা মা। ও বড় একরক্ষা আর স্বাধীনচেতা ছেলে, তবে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে জানে, খুব ধর্মঘেঁষা। ওকে ওর মতো চলতে দিও, তবে অন্যায় কিছু করলে মা বাবার মতো শাসন করবে। পড়াশোনার সাথে সাথে কিছু একটা করতে চায়, সে ব্যাপারে দুলাভাইয়ের সঙ্গে আলাপ করে যা করলে ভালো হয় করো। বিশেষ আর কি লিখব, আমি ও আতিয়া ভালো আছি। আল্লাহ পাকের দরবারে তোমাদের সার্বিক কুশল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ইতি তোমার ভাবি, লতিফা বানু। সাফিয়া বেগম চিঠিটা পড়ে স্বামীর হাতে দিলেন। জালাল সাহেব পড়ে বললেন, ঠিক আছে, ও রাত জেগে জার্নি করে এসেছে, গোসল করে নাস্তা খেয়ে রেস্ট নিক, পরে আলাপ করা যাবে। সাফিয়া বেগম জাকিয়া ও মমতাজকে ডেকে শিহাবের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। শিহাব তাদের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে নিল। সাফিয়া বেগম তাকে উদ্দেশ্য করে বললেন, লজ্জা করছো কেন? ওরা তোমার ছোট, ওদেরকে আতিয়ার মতো মনে করবে। মমতাজ বলল, আতিয়া কে মা? শিহাবের ছোট বোন। শিহাবের জামা কাপড় ও উস্কো খুস্কো চুল এবং রাতজাগা চেহারা দেখে মমতাজের গা ঘিন ঘিন করে উঠল। আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। জাকিয়া কিন্তু এক দৃষ্টে শিহাবের দিকে তাকিয়ে রইল। শিহাব এখানে আসার পর থেকে ক্রমশ খুব অবাক হচ্ছে। মায়ের কাছে শুনেছে ফুপুরা খুব বড় লোক, তারা যখন গ্রামে গেছে তখন দু একবার তাদেরকে দেখেছে। তারা খুব বড় লোক শুনে তাদের ধারের কাছে যায়নি। এখন তাদের বাড়িঘর আসবাবপত্র দেখে বিশ্বাসই করতে পারছে না এখানে থাকবে। এসব ভাবতে ভাবতে চারপাশে তাকাতে গিয়ে জাকিয়ার দিকে নজর পড়তে দেখল সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু আগে দুই বোনকেই দেখেছে, তখন ভালো করে লক্ষ্য করেনি। এখন জাকিয়াকে দেখে মনে হলো এত সুন্দরী মেয়ে আগে কখনো দেখেনি। তার দিক থেকে দৃষ্টি সরাতে পারল না। তাই দেখে সাফিয়া বেগম শিহাবকে বললেন, তুমি বোধ হয় জানো না, ও কথা বলতে পারে না। শিহাব চমকে উঠে বলল, কি বলছেন ফুপু? সাফিয়া বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন,
হ্যাঁ বাবা, ও জন্ম থেকেই বোবা, তবে খুব বুদ্ধিমতী। এবছর এসএসসি পাশ করেছে। শুনে শিহাব খুব অবাক হয়ে বলল, পড়াশোনা করলো কিভাবে? এখন সায়েন্সের যুগ বাবা, মানুষ কত উন্নতি করেছে। বোবা ও অন্ধদের স্কুল আছে। আপনারা চিকিৎসা করাননি? তা আবার করায়নি। তোমার ফুপা ফরেনেও নিয়ে গিয়েছিল, কিছুই হয়নি। এমন সময় সমীরন এসে বলল, বেগম সাহেব, রুম ঠিক করে দিয়েছি। সাফিয়া বেগম শিহাবকে বললেন, তুমি এসো আমার সাথে। তারপর তাকে নিয়ে তার রুমে এসে বললেন, এটা তোমার রুম, তুমি এখানে থেকে লেখাপড়া করবে। তোমার পড়াশোনার সব ব্যবস্থা আমরা করে দেব। তারপর অ্যাটাচ বাথরুম খুলে দেখিয়ে দিয়ে বললেন, এখানে গোসল করার সব ব্যবস্থা আছে, তুমি গোসল করে নাও। আমি তোমার জন্য নাস্তা পাঠিয়ে দিচ্ছি, নাস্তা খেয়ে রেস্ট নাও। জালাল সাহেবের বাড়িটা 3 তলা, দোতলায় ওনারা থাকেন, 3 তলায় কেউ থাকে না। 3 তলার 2টো রুমে চাকর চাকরানিরা থাকে, বাকি সব রুমে তালা দেওয়া, মেহমান কুটুম এলে ব্যবহার হয়। বাড়ির সামনে অনেকখানি ফাঁকা জায়গা, সেখানে মেয়েদের খেলার ব্যবস্থা। গেটের পাশে দারোয়ান থাকার রুম, অন্য পাশে ফুলের বাগান। একজন মালিক সেটা দেখাশোনা করে। ফুলের বাগান ও খেলার মাঠের মাঝখান থেকে কংক্রিটের ঢালাই রাস্তা। জালাল সাহেব এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন। ঢাকায় আরও কয়েকটা বাড়ি আছে, 2টো গাড়ি, একটা নিজে ব্যবহার করেন, অন্যটা মেয়েরা। জাকিয়া বোবা বলে তার কোনো বন্ধু বান্ধবী নেই। সে পড়াশোনা ও সংসারের কাজ করে সময় কাটায়, খেলাধুলা পছন্দ করে না। সাফিয়া বেগম তাকে মমতাজের বন্ধু বান্ধবীদের সাথে মেলামেশা ও খেলাধুলা করতে বলেন, কিন্তু জাকিয়ার ওসব ভালো লাগে না, তাই সবার কাছ থেকে দূরে দূরে থাকে। শিহাব এখানে আসার কয়েকদিন পর থেকে 2 বোনকে পড়াচ্ছে। মমতাজকে পড়া বুঝিয়ে দেয়, আর জাকিয়াকে সবকিছু লিখে দিতে হয়। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর যত দিন যাচ্ছে, মা বোনের কথা চিন্তা করে শিহাবের মন তত খারাপ হচ্ছে। কিভাবে তাদের সংসার চলবে ভেবে খুব অস্থির হয়ে পড়ল। মাসে 2টো করে মাকে চিঠি দেয়। মা উত্তরে লেখেন, আমাদের জন্য তুই কোনো চিন্তা করবি না, মন দিয়ে লেখাপড়া কর। সংসার কিভাবে চলছে সেটা আর লেখেন না। পড়াশোনা করতে পারলেও ভালোভাবে খেতে পারছে না। খেতে গেলেও মা বোনের ক্ষুধার্ত মুখের ছবি মনের পাতায় ভেসে ওঠে। ব্যাপারটা বুঝতে পেরে একদিন সাফিয়া বেগম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো অসুখ করেছে, মানে পেটের অসুখ? শিহাব বলল, না ফুপু, ওসব কিছু হয়নি। তাহলে তুমি খাওয়া দাওয়া একদম করছো না কেন? বেশ রোগা হয়ে গেছ, সবসময় মনমরা হয়ে থাকো। আম্মা ও আতিয়ার জন্য মনটা খারাপ, তাই যদি হয় 2-4 দিনের জন্য একবার গিয়ে ওদেরকে দেখে এসো। একটা কথা বলবো ফুপু? বলো, কি বলবে? তোমাকে তো বলেছি, যা দরকার এতটুকু দ্বিধা না করে আমাকে জানাবে। আপনি তো আমাদের সংসারের অবস্থা জানেন। ফুপাকে বলে যদি আমার একটা কিছু ব্যবস্থা করে দিতেন, তাহলে প্রতি মাসে আম্মাকে কিছু টাকা পাঠাতে পারতাম। টাকার জন্য আতিয়ার হয়তো লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আমি আম্মাকে সেরকম বলে এসেছিলাম। আর আম্মাও বোধ হয় আপনাকে চিঠিতে সেরকম লিখেছেন। আমার ভুল হয়ে গেছে, তোমাকে আগেই জানানো উচিত ছিল। শোনো, তাদের চিন্তা তোমাকে করতে হবে না। জাকিয়া ও মমতাজকে 2জন মাস্টার পড়াতো, তাদেরকে 3000 টাকা বেতন দিতাম। তুমি আসার পর তাদেরকে ছাড়িয়ে দিয়েছি। সেই টাকা থেকে তোমার পড়ার খরচ বাদে প্রতি মাসে 2000 টাকা তোমার মাকে মানি অর্ডার করে পাঠাচ্ছি। তোমার চাকরি করার দরকার নেই। জাকিয়া ও মমতাজকে পড়াবার পর চাকরি করলে নিজের পড়া পড়বে কখন? ওসব চিন্তা বাদ দিয়ে ভালোভাবে পড়াশোনা করো। আর একটা কথা, তুমি জাকিয়া ও মমতাজকে আপনি করে বলো কেন? ওরা তোমার ছোট বোন, তুমি করে বলবে। ফুপুর কথা শুনে শিহাবের চোখে পানি চলে এলো। সামলে নিয়ে বলল, আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এতদিন আম্মা ও আতিয়ার চিন্তা আমি ভালো করে পড়াশোনা করতে পারিনি, আপনি অনেক বড় চিন্তার হাত থেকে রক্ষা করলেন। সাফিয়া বেগম ভাইপোর গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার মা আমার শুধু ভাবি নয়, তার সঙ্গে আমার আলাদা একটা সম্পর্ক আছে। সেজন্য আমি তোমাকে নিজের ছেলের মতো মনে করি। তুমি খুব ভালো ছাত্র, তোমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে অনেক বড় করব। শিহাব ফুপুকে কদমবুসি করে ভিজে গলায় বলল, আপনি দোয়া করুন, আমি যেন আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারি। সাফিয়া বেগম বললেন, নিশ্চয়ই দোয়া করব বাবা, নিশ্চয়ই দোয়া করব। তুমি শুধু আমার মেয়ে দুটোকে নিজের বোন করে নিও, আর মমতাজের কথায় মনে কিছু নিও না, ও একটা জেদ্দি মেয়ে। শিহাব বলল, না ফুপু, আমি কিছু মনে করব কেন? ও এখন ছোট, জ্ঞান হলে ঠিক হয়ে যাবে। আতিয়াও আমাকে কত জ্বালায়। পার্কে বেড়াতে যাওয়ার পর থেকে মমতাজ শিহাবের কাছে পড়তে এলেও পড়াশোনার ব্যাপার ছাড়া অন্য কোনো রকম কথাবার্তা বলেনি। শিহাব আসার পর থেকে মমতাজ একদিনও তাকে হাসি খুশি দেখেনি। আজ পড়তে এসে তার প্রফুল্ল মুখ দেখে বেশ অবাক হলো। গতকাল হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আগের তুলনায় রেজাল্ট খুব ভালো হয়েছে। শিহাবকে সহ্য করতে না পারলেও তার পড়াবার পদ্ধতি খুব পছন্দ করে। তার জন্যই যে এবারে ভালো রেজাল্ট করতে পেরেছে তা জানে। তবুও গতকাল যখন শিহাবকে রেজাল্ট দেখালো তখন মুখ গোমরা করেছিল। আজ শিহাবের প্রফুল্ল মুখ দেখে মমতাজের মনটা তার প্রতি খুশি হলো। বলল, শিহাব ভাই, আজ আপনাকে বেশ অন্যরকম দেখাচ্ছে। শিহাব বলল, তাই নাকি? তা কিরকম দেখাচ্ছে? বেশ আনন্দিত মনে হচ্ছে। তেমন কিছু হয়েছে নাকি? তা বলবো না, তবে এটা বলতে পারি, মানুষের মন সবসময়
একরকম থাকে না। এবার আমি যদি বলি এই কয়েকদিন তুমি মুখ গোমরা করে পড়তে এসেছো, আজ কিন্তু বেশ হাসি খুশি। শিহাব ভাইকে আজ তুমি করে বলতে শুনে মমতাজ আরো অবাক হয়ে বলল, কি ব্যাপার আজ তুমি করে বলছেন যে হঠাৎ? অথচ আগে কতবার তুমি করে বলার জন্য বলেছি, এর কারণও বলবো না। ঠিক করেছি এবার থেকে তুমি করে বলবো। শুনে খুশি হলাম, কারণ বলবেন না কেন? বললাম তো বলবো না, তবুও জিজ্ঞেস করছো কেন? মমতাজ রেগে উঠে গম্ভীর স্বরে বলল, সেদিন কিন্তু মা বাবার সামনে আপনি বলেছেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তা বলেছি এবং কথা মতো কাজও করছি। তাহলে আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর ব্যক্তিগত ব্যাপারটা কারো কাছে প্রকাশ করা বা গোপন রাখার অধিকার প্রত্যেকেরই আছে। কাউকে ব্যক্তিগত ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে সে যদি না বলে তাহলে সেটাতে তার অন্যায় হয় না। সেখানে জাকিয়াও ছিল। সে এতক্ষণ তাদের দুজনের মুখের দিকে তাকিয়ে আলাপের উদ্দেশ্যে বোঝার চেষ্টা করছিল। এবার মমতাজের গায়ে হাত দিয়ে ইশারা করে বলল, তুই চুপ কর। শিহাব ভাই ঠিক কথা বলেছে। মমতাজ তার হাতটা সরিয়ে দিয়ে অগ্নিদৃষ্টি হেনে বলল, তুই কালা ও বোবা, আমাদের কথার মাঝখানে ঝগড়া দিবি না। তারপর বই খাতা নিয়ে চলে গেল। জাকিয়া শিহাবকে ইশারা করে বলল, আপনি ওর ওপর রাগ করবেন না, ও একটু রাগী। মৃদু হেসে শিহাবও ইশারা করে বলল, মমতাজের ওপর সে রাগ করেনি। এবছর ফার্স্ট হয়ে মমতাজ ক্লাস 10-এ উঠল। রেজাল্টের দিন মা বাবাকে বলল, আমি বন্ধু বান্ধবীদের নিয়ে একটা পার্টি দিতে চাই। জালাল সাহেব বললেন, বেশ তো, সামনের শুক্রবারের ব্যবস্থা করা যাবে। এর মধ্যে তুই বান্ধবীদের নিমন্ত্রণ করে ফেল। মমতাজ বলল, ঠিক আছে তাই করব। সাফিয়া বেগম বললেন, সামনের বৃহস্পতিবারে শিহাব দেশে যাবে, ও ফিরে এলে করলে হতো না? মমতাজ বলল, তাহলে অনেক দেরি হয়ে যাবে। শিহাব ভাই না থাকলেই বা কি, আর থাকলেই বা কি, তিনি তো আমাদের সঙ্গে মেলামেশা করতে চান না। সাফিয়া বেগম বললেন, সব ছেলে কি সমান হয়? ও লাজুক ধরনের ছেলে। তোকে তো কতবার বলেছি ওকে আমাদের সোসাইটির মতো তৈরি করে নিতে। তাছাড়া শিহাবের কাছে পড়ে তুই ভালো রেজাল্ট করলি, তাকে বাদ দিয়ে পার্টি করবি, এ কেমন কথা? আমি তাকে থাকতে নিষেধ করেছি নাকি? তা করিসনি, তবে তার থাকাটাকে তুই গুরুত্ব দিচ্ছিস না। মমতাজ রেগে উঠে বলল, মা তুমি শুধু তোমার ভাইপোর পক্ষ নিয়ে কথা বলো, আমি বুঝি তোমার কেউ নয়? শিহাব ভাই আসার পর থেকে তুমি আমাকে প্রায় রাগারাগি করো। তার কথাগুলো কান্নার মতো শোনালো। সাফিয়া বেগম মমতাজের পাশে বসেছিলেন। মেয়ের কথা শুনে তাকে জড়িয়ে ধরে বললেন, তুই হলে আমার সব থেকে প্রিয়, তাই তো তোর ভুল ত্রুটির সব সংশোধন করার জন্য যা কিছু বলার দরকার বলি। আর তুই কিনা আমাকে ভুল বুঝলি? তারপর তার দুই গালে চুমু খেয়ে বললেন, যা কিছু বলি তোর ভালোর জন্যই বলি। যাকে এর জন্য আমরা খুব চিন্তিত। তুই আমাদের একমাত্র আশা ভরসা, তাই তোকে মনের মতো শিক্ষা দিয়ে মানুষ করছি। শিহাব গরিব এবং এতিম ছেলে, তাকে স্নেহ করলে আল্লাহ খুশি হবেন, তাই করি। ঠিক আছে, আমি তাকে 2 দিন পরে না হয়ে যেতে বলবো। সেই দিনই সাফিয়া বেগম শিহাবকে পার্টির কথা বলে শনিবার দেশে যাওয়ার কথা বললেন। শিহাব বলল, ফুপু বেয়াদবি নেবেন না, আমাকে বৃহস্পতিবারই যেতে হবে। কয়েকদিন আগে আমি মাকে চিঠি দিয়ে জানিয়েছি, ওই দিন না গেলে মা ও আতিয়া ভীষণ চিন্তা করবে। আপনি তো আমার স্বভাব জানেন, আমি ওসব পছন্দ করি না। প্রায় 1 বছর আম্মাকে ও আতিয়াকে দেখিনি। তাছাড়া কলেজ মাত্র 1 সপ্তাহ বন্ধ। শনিবার গেলে বাড়িতে মাত্র 2 দিন থাকতে পারবো। আম্মা অত তাড়াতাড়ি আসতে দেবে না, দেরি করে ফিরলে কলেজ কামাই হবে। আপনি ফুপাকে বলবেন তিনি যেন কিছু মনে না করেন। সাফিয়া বেগম কোনো প্রত্যুত্তর করতে পারলেন না। নীরবে ফিরে এসে কথাটা স্বামীকে জানালেন। জালাল সাহেব বললেন, শিহাব না থাকলে কি আর করা যাবে? এখন মমতাজকে কিছু বলার দরকার নেই, জিজ্ঞেস করলে যা হোক কিছু বলে দেবে, ম্যানেজ করা যাবে। শিহাবকে মমতাজ ঠিক পছন্দ না করলেও মাঝে মাঝে হঠাৎ করে যখন তার কথা মনে পড়ে তখন ভাবে ছেলেটা সব দিক থেকে খুব ভালো, কিন্তু বড় সেকেলে ও আনকালচার্ড। সবসময় পড়াশোনা নিয়ে থাকে। এই বয়সে দৈনিক 5 বার নামাজ পড়ে। খেলাধুলা করা তো দূরের কথা, কারোর সঙ্গে মিশতেই চায় না। কোরআন হাদিসও পড়ে। সারাদিন ঘুমের মধ্যে থাকে, অথচ স্বাস্থ্য কি সুন্দর, বেশি খাওয়া দাওয়া করে না। ভেবে রাখলো আজ পড়বার সময় তাকে জিজ্ঞেস করবে কি করে তার স্বাস্থ্য এত ভালো। ওই দিন পড়ানো হয়ে যেতেই মমতাজ জিজ্ঞেস করলো, আচ্ছা শিহাব ভাই, আপনি তো কোথাও বেড়াতে যান না, খেলাধুলাও করেন না, তবুও কি করে আপনার স্বাস্থ্য এত ভালো? আর এত যে পড়েন আপনার মাথা ব্যথা করে না? শিহাব মৃদু হেসে বলল, যার মাথা আছে তার ব্যথা থাকবে, তবে কম আর বেশি। আর স্বাস্থ্যের কথা যে বললে সেটা নির্ভর করে নিজের উপর। বেড়ানো বা খেলাধুলা করা স্বাস্থ্যের পক্ষে উপকার, এ কথা সবাই জানে। আমি সারাদিন ঘরে থাকলেও প্রতিদিন ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা দৌড়াই। তারপর বাসায় ফিরে কাঁচা বাদাম ও কাঁচা ছোলা ভেজানো খেয়ে পড়তে বসি। মমতাজ খুব অবাক হয়ে বলল, তাই নাকি? সত্যি বলছেন? শুধু শুধু মিথ্যা বলবো কেন? তাছাড়া মিথ্যা বলা হারাম। হারাম শব্দের অর্থ কি? আল্লাহ পাক তার বান্দাদেরকে যা করতে বা বলতে নিষেধ করেছেন তাকে হারাম বলে। আচ্ছা, মানুষ বলে আল্লাহ নাকি এই পৃথিবী ও নবমণ্ডল সৃষ্টি করেছেন। তিনি কোথায় থাকেন, কি খান? তার নাকি অসীম ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারেন। কথাগুলো একটু বুঝিয়ে বলবেন। হঠাৎ আল্লাহকে জানার ইচ্ছা হলো কেন? মমতাজ আজ তার এক বান্ধবীর বাসায় গিয়েছিল।
বান্ধবীটা তখন কোরআনের গল্প নামে একটা বই পড়ছিল। সেটার দুটো গল্প পড়ে মমতাজের আল্লাহ সম্বন্ধে অনেক প্রশ্ন জেগেছে। তাই শিহাব যখন মিথ্যা বলতে আল্লাহ নিষেধ করেছেন বলল, তখন তার সে কথা মনে পড়তেই আল্লাহর সম্বন্ধে জিজ্ঞেস করেছে। শিহাবের পাল্টা প্রশ্ন শুনে রেগে গেল। বলল, আপনাকে কিছু জিজ্ঞেস করলেই তার কারণ জানতে চান, এটা আপনার বদ অভ্যাস। আমার প্রশ্নের উত্তর জানা থাকলে বলবেন, না জানা থাকলে বলবেন জানি না। শিহাব বলল, অনেকের অনেক রকম দোষ থাকে, আমারও হয়তো আছে। যাকে আমি আমার প্রশ্ন উজ্জ্ব করে নিচ্ছি। এবার তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়, তার সমতুল্য আর কেউ নেই। তিনি এই পৃথিবী ও আকাশমণ্ডলী এবং এতদ উভয়ের মধ্যে যা কিছু আছে সবকিছু স্রষ্টা। তার জ্ঞান এত অসীম যে পৃথিবী ও আকাশমণ্ডলীর সবকিছুই সেই জ্ঞানের মধ্যে বেষ্টিত। এতদ উভয়ের মধ্যে যা ঘটছে এবং ঘটবে তা তারই ইশারায়। তিনি সর্বশক্তিমান মহান প্রভু। তার শক্তি ও জ্ঞানের কাছে পৃথিবীর সমস্ত মানুষের শক্তি ও জ্ঞান একটা অণুপরমাণুর কোটি কোটি ভাগের এক ভাগও নয়। তিনি এমন শক্তির অধিকারী যে যখন কোনো কিছু সৃষ্টি করার মনস্থর করেন তখন শুধু বলেন হও, তখনই হয়ে যায়। আর তিনি এতদ উভয়ের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে মানবজাতি শ্রেষ্ঠ। আল্লাহ সর্বজ্ঞ, তিনি গোপন ও প্রকাশ্য সবকিছু জানেন। তিনি স্বয়ংভূ, তার কোনো স্ত্রী নেই, সন্তান সন্ততিও নেই। আর আল্লাহ আরশে আজিমের ওপর উপবেশন করে আছেন। তার ক্ষুধা নেই, নিদ্রা নেই, তিনি কখনো পেরেশান হন না। আল্লাহকে জানতে হলে কোরআন হাদিসের ব্যাখ্যা পড়তে হবে। তাছাড়াও অন্যান্য ধর্মীয় বই পুস্তক পড়তে হবে। আমার কাছে কিছু ধর্মীয় বই আছে, সেগুলো অবসর সময় পড়তে পারো। মমতাজ বলল, পাঠ্য বই পড়েই শেষ করতে পারি না, ওইসব পড়বো কখন? ইচ্ছা থাকলেই উপায় হয়। ইংরেজিতে একটা কথা আছে, ওয়ার দেয়ার ইজ আ ওয়েল দেয়ার ইজ আ ওয়ে। কথাটা অবশ্য আমিও জানি। ঠিক আছে, পড়ার চেষ্টা করব। বৃহস্পতিবারে শিহাব যখন দেশের বাড়িতে রওনা দেয় তখন মমতাজ মার্কেটে গিয়েছিল। ফিরে এসে কথা জেনে রেগে গিয়ে মাকে বলল, তুমি শিহাব ভাইকে কিছু বলনি? সাফিয়া বেগম বললেন, বলেছিলাম। তারপর শিহাব যা বলেছিল বললেন। মমতাজ রাগের সঙ্গে বলল, তোমার ভাইপো গরিব ছেলে হলে কি হবে? ভীষণ একরোখা আর অহংকারী। 2 দিন পরে গেলে কি হতো? তুই রেগে যাচ্ছিস কেন? প্রায় 1 বছর হলো দেশে যায়নি, 1 সপ্তাহ ছুটি। 2 দিন পরে গেলে কদিন আর দেশে থাকবে ও? ওর বাপের মতো একরোখা হয়েছে ও, ঠিক। কিন্তু তুই যে বললে অহংকারী, তা ঠিক নয়। তুমি ভাইপোর হয়ে কথা বলবে তা জানতাম। যাকগে, গেছে ভালোই হয়েছে। যেরকম ধার্মিক আর লাজুক থাকলেও তো হয়তো পার্টিতে আসতো না। আর কিছু বললে মেয়ে আরও রেগে যাবে ভেবে সাফিয়া বেগম চুপ করে রইলেন। শিহাব বাড়িতে এসে মাকে সালাম দিয়ে কদমবুসি করে বলল, কেমন আছো আম্মা? লতিফা বানু সালামের উত্তর দিয়ে ছেলের মাথায় চুমু খেয়ে দোয়া করলেন। তারপর বললেন, আল্লাহ রহমতে ভালো আছি বাবা, তুই কেমন আছিস বল? আমিও আল্লাহ রহমতে ও তোমার দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। জানো আম্মা, ফুপু আমাকে নিজের ছেলের মতো স্নেহ করেন। ওনারা খুব বড় লোক, 2টো গাড়ি। আচ্ছা আম্মা, ওনাদের বড় মেয়ে জাকিয়া বোবা, সে কথা তুমি জানো? হ্যাঁ বাবা, জানি। অনেক বছর আগে একবার তোর ফুপু মেয়েদের নিয়ে এসেছিল, তখন থেকে জানি। জাকিয়া ও মমতাজের কথা তোর মনে নেই? মনে থাকবে না কেন? তবে জাকিয়া যে বোবা তা জানতাম না। তারপর বলল, আতিয়া বুঝি স্কুলে গেছে? হ্যাঁ। রেজাল্ট কেমন করেছে? ভালো, ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ। জানো আম্মা, মমতাজও এবছর ফার্স্ট হয়ে 10-এ উঠেছে। আতিয়ার পড়া বন্ধ করো না, এসএসসি পাশ করুক, তারপর কলেজে পড়ার ব্যবস্থা করব। যা আল্লাহর মর্জি হয় তাই হবে। এখন তুই জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসি। শিহাবের নাস্তা খাওয়া শেষ হয়েছে। এমন সময় আতিয়া স্কুল থেকে ফিরে ভাইয়াকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে সালাম দিয়ে ছুটে এসে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাইয়া? শিহাব সালামের উত্তর দিয়ে মাথায় চুমু খেয়ে বলল, ভালো। তারপর বলল, কিরে, তুই পরীক্ষার রেজাল্টের কথা চিঠি দিয়ে জানালি না কেন? আতিয়ার কাঁদো কাঁদো গলায় বলল, তোমাকে আর কখনো চিঠি দেব না। কেন? আতিয়া কদমবুসি করে বলল, চিঠি দিলে তুমি বাড়িতে আসতে চাও না। আজ 1 বছর পরে এলে, তুমি আমাদেরকে একদম ভুলে গেছো। কথা বলতে বলতে আতিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শিহাব ছোট বোনের চোখের পানি মুছে দিয়ে বলল, হারে পাগলি, ঘন ঘন এলে পড়াশোনার ক্ষতি হবে না? তারপর তাকে সাঙ্গ করে নিয়ে ঘরে এসে একটা কলম তার হাতে দিয়ে বলল, এটা জাকিয়া মানে ফুপুর বড় মেয়ে তোকে দিয়েছে, তুই তো তাকে দেখিসনি, নিশ্চয় মায়ের কাছে শুনেছিস সে বোবা। বাহ, খুব সুন্দর তো কলমটা। আচ্ছা ভাইয়া, যারা বোবা হয় তারা নাকি কানেও শুনতে পায় না? শিহাব দীর্ঘ নিঃশ্বাস চেপে রেখে বলল, হ্যাঁ ভাই, তাই। তুমি চিঠিতে লিখেছিলে বড় আপা ছোট আপা দুজনকেই পড়াও। বড় আপা বোবা ও কানে কালা, তাকে পড়াও কি করে? যারা বোবা ও কালা তারা খুব চালাক হয়, ইশারায় কথাবার্তা বলে, আর আমি তাকে পড়াবার সময় লিখে দিই। এখন বই খাতা রেখে হাত মুখ ধুয়ে নাস্তা খা, আমি একটু ঘুরে আসি। কথা শেষ করে ঘর থেকে বেরিয়ে গেল। রাতে খাওয়া দাওয়ার পর লতিফা বানু ছেলেকে জিজ্ঞেস করলেন, তুই তোর ফুপার অফিসে চাকরি করিস? শিহাব ব্যাপারটা বুঝতে পেরে বলল, না।
তাহলে তোর ফুপু যে আমাকে চিঠিতে জানিয়েছিল তুই তাদের কাছে চাকরি করিস, প্রতি মাসে 2,000 করে টাকা পাঠায়। চাকরি ঠিক করিনি, তবে জাকিয়া ও মমতাজকে পড়াই। আমি ফুপুকে চাকরির কথা বলতেই বললেন, চাকরি করলে তোমার লেখাপড়া ভালো হবে না। জাকিয়া ও মমতাজকে যে মাস্টার পড়াতো তাকে আমরা 3,000 টাকা দিতাম। এখন তুমি পড়াচ্ছ, সেই টাকা তুমি পাবে। তা থেকে তোমার মাকে 2,000 টাকা পাঠাই, আর বাকিটা তোমার পড়াশোনার ব্যাপারে খরচ হয়। তাই বল, আমি মনে করেছিলাম তুই চাকরি করিস। যাক, এটাও তো চাকরির মতো। তোর ফুপা খুব ভালো, ওদের মন জুগিয়ে চলার চেষ্টা করবি বাবা। 1 সপ্তাহ বাড়িতে থেকে শিহাব ঢাকা ফিরে এলো। রাতে পড়তে এসে মমতাজ বলল, মা আপনাকে 2 দিন পরে যেতে বলল, আর আপনি কিনা তার কথা না রেখে চলে গেলেন, এটা কি ঠিক করেছেন? শিহাব বলল, না ঠিক করিনি, তবে যাওয়ার কারণটা বলে ওনার পারমিশন নিয়ে গেছি। কোনো কিছুতেই আপনি হার স্বীকার করেন না। আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীতে আপনার থেকে অনেক বেশি বুদ্ধিমান ছেলে আছে? শিহাব মৃদু হেসে বলল, আমি বুদ্ধিমান এ কথা শুধু তোমার মুখে শুনি। ভালো রেজাল্ট করলে কেউ বুদ্ধিমান হয় না। এখন ওসব কথা রেখে বই বের করো। পরের দিন সকালে মমতাজের অন্তরঙ্গ বান্ধবী রোজিনা ভাইয়াকে সঙ্গে নিয়ে তাদের বাসায় এলো। সে ও মমতাজ ক্লাস 8 পর্যন্ত একই স্কুলে পড়েছে। রোজিনার বাবা আশফাক সাহেব মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন। বছর 2 হলো লন্ডনে চাকরি পেয়ে স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে চলে গেছেন। 3-4 দিন হলো সবাইকে নিয়ে 1 মাসের ছুটিতে এসেছেন। রোজিনাকে দেখে মমতাজ আনন্দে টকবগিয়ে উঠে বলল, কিরে, কবে দেশে এলি? রোজিনা বলল, 3-4 দিন হলো এসেছি। তা তুই কেমন আছিস? ভালো, তুই? আমিও ভালো। তারপর তার ভাইয়ার দিকে তাকিয়ে বলল, হান্নান ভাই কেমন আছেন? হান্নান অনেকবার ছোট বোনকে এখানে পৌঁছে দিতে এসেছে। এ বাড়ির সবার সঙ্গে পরিচয়ও আছে। 2 বছর আগের মমতাজ এখন খুব লাস্যময়ী হয়েছে। এতক্ষণ তার মুখের দিকে তাকিয়ে সেই কথা ভাবছিল। মমতাজের কথার জবাবে বলল, ভালো। এমন সময় সাফিয়া বেগম সেখানে এসে বললেন, ওমা, তোমরা কখন এলে? রোজিনা বলল, একটু আগে এসেছি। আপনি কেমন আছেন খালাম্মা? ভালো আছি মা। তা তোমরা দেশে কবে এসেছ? 3-4 দিন হলো এসেছি। সাফিয়া বেগম বললেন, তোমরা গল্প করো, আমি চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। কথা শেষ করে তিনি চলে গেলেন। নাস্তা খাওয়ার সময় বারান্দা দিয়ে বই খাতা হাতে একটা সুদর্শন যুবককে যেতে দেখে রোজিনা বেশ অবাক হলেও কিছু জিজ্ঞেস করল না। চা খেতে খেতে মমতাজ হান্নানকে বলল, অনেকদিন পর রোজিনা এসেছে, ওকে এখন যেতে দিচ্ছে না। হান্নান বলল, ঠিক আছে, রোজিনা থাকুক, আমি একটু নিউ মার্কেটে যাব, ফেরার পথে ওকে নিয়ে যাব। তারপর চা খেয়ে নিউ মার্কেটে চলে গেল। মমতাজ রোজিনাকে নিয়ে নিজের রুমে এসে গল্প করতে লাগলো। রোজিনা একসময় বলল, একটা ছেলেকে বারান্দা দিয়ে ভেতরে আসতে দেখলাম। কে রে ছেলেটা? মমতাজ বলল, মামাতো ভাই, এখানে থেকে লেখাপড়া করছে। তাই নাকি? কিসে পড়ছে? ভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করছে। ছেলেটা কিন্তু দেখতে খুব সুন্দর, দেখিস শেষে তুই না আবার প্রেমে পড়ে যাস। আর দূর, দেখতে সুন্দর হলে কি হবে, একদম সেকেলে, যাকে বলে পাড়াগাঁয়ের আনকালচার্ড ছেলে। মেয়েদের দিকে তাকিয়েও দেখে না। তুই তো তার আত্মীয়, তোর দিকেও তাকায় না? তাকায়, তবে ভালোভাবে না। আমি আর জাকিয়া আপা ওর কাছে পড়ি, পড়াবার সময় ছাড়া আমাদের সঙ্গে মেলামেশা পর্যন্ত করে না, যাকে বলে গ্রামের লাজুক ও ধার্মিক ছেলে। ভার্সিটিতে পড়ছে যখন, তখন কালচার্ড হতে বেশি দিন লাগবে না। তোর কথা ঠিক নয়, 1 বছর হয়ে গেল এখানে এসেছে, একটুও বদলায়নি। তাই নাকি? তাহলে তো তার সঙ্গে আলাপ করতে হয়। আলাপ করার তো দরকার নেই, আমাদের সমাজের সঙ্গে একদম বেমানান। তাছাড়া যেমন গোরা তেমনই অহংকারী। চলেন তো দেখি কতটা বেমানান। মমতাজ তাকে নিয়ে শিহাবের রুমের দরজার কাছে এসে বলল, শিহাব ভাই, আসতে পারি? শিহাব তখন পড়ছিল। বলল, এসো। মমতাজ পর্দা ঠেলে রোজিনাকে নিয়ে ভিতরে ঢুকে বলল, আমার বান্ধবী রোজিনা আপনার সঙ্গে আলাপ করতে এসেছে। শিহাব দাঁড়িয়ে রোজিনাকে সালাম দিয়ে বলল, বসুন, এ রুমেও বসার জন্য সোফা আছে। রোজিনা সালামের উত্তর দিয়ে মমতাজের হাত ধরে পাশাপাশি বসল। তারপর রুমের চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে শিহাবের দিকে তাকিয়ে তাকে মাথা নিচু করে থাকতে দেখে বুঝতে পারল মমতাজের কথাই ঠিক। বলল, আপনি পড়ছিলেন মনে হচ্ছে? শিহাব অস্ফুট স্বরে মাথা নিচু করে বলল, হ্যাঁ, এখন তো খেলাধুলা বা বেরোনোর সময়। পড়ছিলেন কেন? শিহাব কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। রোজিনা বলল, কিছু বলছেন না কেন? আর মাথা নিচু করেই বাঁচেন কেন? দেখুন, কিছু মনে করবেন না, আমি পাড়াগাঁয়ের ছেলে, আপনাদের এই উঁচু সমাজের সঙ্গে কি ঠিক খাপ খাওয়াতে পারছি না। কেন? শুনলাম আপনি 1 বছর এই সমাজে রয়েছেন, এতদিনে তো খাপ খাইয়ে নেওয়ার কথা। আমি মমতাজের বান্ধবী, আমার দিকে তাকাতে আপনি লজ্জা পাচ্ছেন কেন? লজ্জা তো মেয়েদের ব্যাপার, আপনি ছেলে, আপনার তো লজ্জা থাকা উচিত নয়। আপনার কথা কিছুটা ঠিক হলেও পুরোটা নয়। লজ্জা সবারই থাকা উচিত, তাই বলে মেয়েদের দিকে তাকাবেন না, এটা আবার কিরকম লজ্জা? আমি কিন্তু লজ্জার কারণে মেয়েদের দিকে তাকাই না, এটা ঠিক নয়। তাহলে কারণটা আপনাদের না শোনাই উচিত। রোজিনা অবাক হয়ে বলল, উচিত নয় কেন? আপনাকে বলতে হবে। উচিত ঠিক নয় মানে শুনে আপনারা মাইন্ড করবেন, তবু আমরা শুনতে চাই।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েরা বড় হয়ে গেলে তারা যেন একটা চাদর দিয়ে মাথা ও বুক ঢেকে রাখে। আজকাল মেয়েরা তা করে না, তাই তাদের দিকে কোনো মুসলমান পুরুষের তাকানো নিষেধ আছে ইসলামে। কথাটা শুনে মমতাজ ও রোজিনা লজ্জা পেল, কারণ তারা কখনো চাদর বা ওড়না ব্যবহার করে না। এখনও তাদের গায়ে ওড়না বা চাদর নেই। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে রোজিনা বলল, আপনি কি মা বোনের দিকেও তাকিয়ে দেখেন না? গ্রাম দেশে তো মেয়েরা শাড়ি ব্যবহার করে, তারা শাড়ির আঁচল গায়ে মাথায় দেয়, আর বাইরে কোথাও যাওয়ার সময় শাড়ির ওপর অবশ্যই চাদর বা বোরকা ব্যবহার করে। তবে ইসলামে যাদের সঙ্গে বিয়ে হারাম তাদের মুখের দিকে তাকানো নিষেধ নয়। আপনি স্কুল কলেজে পড়ছেন, এখন ভার্সিটিতে পড়ছেন, সবখানেই তো আমাদের মতো মেয়েরা পড়াশোনা করছে। কখনো কি তাদের দিকে তাকাননি? ইচ্ছা করে কিংবা বিনা প্রয়োজনে কোনো মেয়ের দিকে তাকায়নি কখনো। স্ট্রেঞ্জ। আচ্ছা, আপনি কি ইসলামের সব আইন মেনে চলেন? যতটুকু জানি মেনে চলার চেষ্টা করি। রোজিনা মমতাজকে ইশারা করে দাঁড়িয়ে উঠে শিহাবকে উদ্দেশ্য করে বলল, এখন আসি। এতক্ষণ কথা বলে আপনার পড়ার ক্ষতি করলাম, সেজন্য কিছু মনে করবেন না। তারপর তারা সেখান থেকে বেরিয়ে এলো। বাইরে এসে রোজিনা বলল, তোর শিহাব ভাই আনকালচার্ড ও গোড়া হলেও তুই যে বললি অহংকারী, তা ঠিক নয়। এত অল্প সময়ের মধ্যে তুই চিনতে পারিসনি? কোনো কিছুতে ও হার মানতে চায় না, তুই হার মানাতে পারিস না, তাই ওকে অহংকারী বলছিস। আসলে ছেলেটা খুব ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে ভীষণ ইন্টেলিজেন্ট। 1 ক্লাস থেকে আজ পর্যন্ত কোনো ক্লাসে সেকেন্ড হয়নি। ওর কাছে পড়ে আমিও এবছর ফার্স্ট হয়েছি। রোজিনা খুব অবাক হয়ে বলল, তাই নাকি? তাহলে তো খুব জিনিয়াস ছেলে। আর একদিন আলাপ করতে হবে। তোকে একটা কথা বলছি, তুই ওর কাছে পড়তে যাওয়ার সময় গায়ে ওড়না দিয়ে যাবি। মমতাজ খুব অবাক হয়ে বলল, কেন? তুই এত অবাক হচ্ছিস কেন? যে যেমন তার সঙ্গে সেরকমভাবে মেলামেশা করাই তো বুদ্ধিমানের কাজ। তা হ্যাঁ রে, তোর আপাকে দেখছি না যে? তুই তো জানিস সে বড় একটা কারোর সামনে আসে না, হয়তো কিচেনে মাকে সাহায্য করছে। আর পড়াশোনা করেনি? তুই তো চিঠিতে লিখেছিলি এসএসসি পাশ করেছে। আমার সঙ্গে শিহাব ভাইয়ের কাছে পড়ে এইচএসসি পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিচ্ছে। কথা বলতে বলতে ড্রয়িং রুমে এসে রোজিনা বলল, জাকিয়া আপাকে ডাক, তাকে দেখতে ইচ্ছা করছে। মমতাজ একজন কাজের মেয়েকে বলল, আপাকে ডেকে দাও তো। একটু পরে জাকিয়া এলে তাকে রোজিনা বলল, ভালো আছো আপা? জাকিয়া মাথা নেড়ে ইশারায় হ্যাঁ বলল। তারপর ইশারা করে ভালো আছো কিনা জিজ্ঞেস করলো। রোজিনা বলল, হ্যাঁ ভালো আছি। এমন সময় হান্নান ফিরে এসে রোজিনাকে বলল, তোদের আলাপ শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে, চল এবার ফিরি। তারপর মমতাজকে তাদের বাসায় যেতে বলে বিদায় নিয়ে চলে গেল। আজ মমতাজের বার্থডে। সন্ধ্যার পর পার্টির ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে ডেকোরেশনের লোকজন বাড়িঘর সাজিয়েছে। শিহাবকে সঙ্গে নিয়ে মমতাজ মার্কেটিং করেছে, কিন্তু মাগরিবের নামাজের পর থেকে শিহাবকে বাসায় দেখা যাচ্ছে না। পার্টি শুরু হওয়ার আগে মমতাজ কয়েকবার তার রুমে খোঁজ করেও পেল না। শেষে মাকে বলল, তোমার ভাইপোটা যে কি, সেই যে সন্ধ্যার সময় নামাজ পড়ার কথা বলে বেরিয়ে গেল, এখনো ফিরল না। সাফিয়া বেগম বললেন, জানিস তো ও ধার্মিক ছেলে, এসব পছন্দ করে না, তাই হয়তো মসজিদে রয়ে গেছে, একেবারে এশার নামাজ পড়ে ফিরবে। মমতাজ একটু রাগের সাথে বলল, কেন, ধর্মে কি এসব করতে নিষেধ আছে নাকি? তা জানি না, তুই রেগে যাচ্ছিস কেন? কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলাপ না করাই ভালো। সে না থাকলে পার্টির তো কোনো ক্ষতি হচ্ছে না। তুমিও তোমার ভাইপোর মতো কথার কাটান দিতে পারো। আমার বান্ধবীরা অনেকেই শিহাব ভাইকে চেনে, তারা যদি খোঁজ করে তাদেরকে কি বলবো? কি আর বলবি বাসায় নেই। মমতাজ আরো রেগে গিয়ে বলল, আসলে তোমার ভাইপো আমাকে অপমান করতে চায়। কি যাতা বলছিস? সে কি ধরনের ছেলে জেনেও এ কথা বলতে পারলি? তুমি যতই তার সাফাই গাও না কেন, তাকে আমি ছেড়ে কথা বলবো না। রাগের চোটে চোখে পানি চলে এসেছে বুঝতে পেরে মায়ের কাছ থেকে চলে গেল। পার্টিতে রোজিনা ও তার ভাইয়া হান্নান এসেছে। একসময় রোজিনা মমতাজকে বলল, তোর মামাতো ভাইকে দেখছি না যে? মমতাজ বলল, সে এসব হইচই ভালোবাসে না, তাই সন্ধ্যার পর কোন বন্ধুর কাছে হয়তো সময় কাটাতে গেছে। তার কথা বাদ দে। শিহাব একটা গোলাপের তোড়া নিয়ে ফিরল রাত 10:30টায়। অতিথিরা সব চলে গেছে। চুপি চুপি বাসায় ফিরে নিজের রুমে ঢুকে দেখল মমতাজ তার পড়ার চেয়ারে বসে মুখ ভার করে নারী ও পর্দা বইটা পড়ছে। তার দিকে তাকিয়ে খুব মুগ্ধ হলো। সে আজ দারুণ সেজেছে। সালোয়ার কামিজ পরলেও গায়ে ওড়না বা চাদর নেই। কানে দুল, গলার হার, নাকে নাকছবি, হাতে 2 গাছা করে সোনার চুড়ি, চোখে সরু করে কাজল, গালে গাল পলিশ। শিহাবের মনে হলো আজকের মমতাজ যেন কোনো স্বপ্নপুরী রাজকন্যা। এতদিন এখানে থেকে তাকে পড়ালেও ভালো করে তার দিকে তাকায়নি। আজ রুমে ঢুকে তার দিক থেকে দৃষ্টি ফেরাতে পারল না। সে ধর্মের বিধিনিষেধ ভুলে গিয়ে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল। মমতাজ পড়তে পড়তে ঘড়ির দিকে তাকিয়ে বইটা বন্ধ করে ভাবল, শিহাব ভাই এখনও ফিরছে না কেন? তারপর দরজার দিকে তাকিয়ে তাকে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেল। আজ যেন তার দৃষ্টিতে অন্য কিছু দেখতে পেল। এভাবে কোনোদিন তাকে শিহাব ভাই দেখেনি। কয়েকটা কড়া কথা শোনাবে বলে অপেক্ষা করছিল, কিন্তু তার দৃষ্টি সে কথা ভুলিয়ে দেয়। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল,
আমার দিকে অমন করে তাকিয়ে কি দেখছেন শিহাব ভাই? শিহাব এতক্ষণ বাস্তবে ছিল না। মমতাজের কথায় সম্বিত ফিরে পেয়ে এগিয়ে এসে গোলাপের তোড়াটা তার হাতে দিয়ে দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, একটা কথা বলবো, রাখবে? বলুন। আল্লাহ তোমাকে যে রূপ দিয়েছেন তাকে পুরুষের দৃষ্টি থেকে আড়াল রাখার জন্য একটা ওড়না বা চাদর দিয়ে গায়ে মাথায় দেওয়া উচিত তোমার। শুধু তুমি কেন, প্রত্যেক সাবালিকা মেয়েরই তাই করা উচিত। এটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। মমতাজ প্রায় পৌনে 1 ঘন্টা নারী ও পর্দা বইটা পড়ে পর্দার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। তাই শিহাবের কথা শুনে রাখতে পারল না, বরং লজ্জা পেয়ে বলল, আপনার কথা রাখার চেষ্টা করব। তারপর ফুলের তোড়াটা নিয়ে ছুটে বেরিয়ে এলো। শিহাব তার দিকে তাকিয়ে অস্ফুট কণ্ঠে বলল, আল্লাহ পাক, তুমি ওকে দিনকে বুঝার ও মানার তৌফিক দাও। সে রাতে শিহাব ঘুমাতে পারল না। চোখ বন্ধ করলে মমতাজের অপূর্ব চেহারা তার মনের পর্দায় ভেসে উঠতে লাগলো। শত চেষ্টা করেও মন থেকে তার ছবি তাড়াতে পারল না। কেবলই তার মনে হতে লাগলো মমতাজকে না পেলে সে বাঁচবে না। তাকে পাওয়া যে কখনোই সম্ভব নয় তা জেনেও মনকে প্রবোধ দিতে পারল না। শেষে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে সাহায্য প্রার্থনা করল। সাফিয়া বেগম জানতেন মমতাজ রেগে আছে এবং শিহাব ফিরলে তাকে যা তা করে নিশ্চয়ই বলবে, তাই মেয়ের দিকে লক্ষ্য রেখেছিলেন। তাকে শিহাবের রুমে যেতেও দেখেছেন। শিহাবের ফেরার অপেক্ষায়ও তিনি ছিলেন। তাকে ফিরতে দেখে চুপি চুপি বারান্দায় একপাশ থেকে শিহাবের রুমের দিকে কান খাড়া করেছিলেন মমতাজ বাড়াবাড়ি করলে সামলাবেন বলে। শিহাব রুমে যাওয়ার বেশ কিছুক্ষণ পরও যখন মমতাজের গলার শব্দ পেল না তখন বেশ অবাক হলেন। তারপর তাকে লজ্জা মিশ্রিত হাসি মুখে ছুটে রুম থেকে বেরিয়ে আসতে দেখে আরও অবাক হলেন। ব্যাপারটা বুঝতে না পারলেও মেয়েকে কিছু জিজ্ঞেস করলেন না। কাজের মেয়ের হাতে শিহাবের খাবার পাঠিয়ে দিলেন। মমতাজ শিহাবের রুম থেকে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে যেমন খুব অবাক হলো তেমনি লজ্জাও পেল। সে যে এত রূপসী ও যৌবনবতী হয়েছে আগে কোনোদিন ভাবেনি। আজ শিহাবের দৃষ্টি যেন তার যৌবনের দরজা খুলে দিয়েছে। সেই সঙ্গে তার প্রতি ভীষণ টান অনুভব করল। ড্রেস চেঞ্জ করে ঘুমাতে গিয়ে কিছুতেই ঘুমাতে পারল না। তারও মনে হলো শিহাব ভাইকে ছাড়া সে বাঁচবে না। হঠাৎ মনে হলো সে যে গোরা, তাকে নিয়ে কি সুখী হতে পারবে? ভাবলো আমাদের সমাজের মতো করে গড়ে নেবে। আমি যদি তার কথা মতো চলি তাহলে সেও নিশ্চয়ই আমার কথা না শুনে পারবে না। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল। পরের দিন থেকে মমতাজ ওড়না ব্যবহার করতে শুরু করলো। জাকিয়া অনেক আগে থেকে ওড়না ব্যবহার করে। শিহাবের কাছ থেকে ধর্মীয় বই নিয়ে পড়ে নামাজও ধরেছে। রাতে ওড়না পরে মমতাজ পড়তে এলে শিহাব কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলো। এরপর থেকে মমতাজ ক্রমশ যেমন শিহাবের দিকে অগ্রসর হতে লাগলো তেমনই ধর্মের দিকেও ঝুঁকে পড়ল। শিহাব মমতাজের পরিবর্তন দেখে খুব খুশি হলেও আগের মতো নিজেকে গুটিয়ে রাখল। এভাবে আরও 2 বছর পার হয়ে গেল। শিহাব অনার্স শেষ করে মাস্টার্সে অ্যাডমিশন নিল। জাকিয়া এইচএসসি পাশ করে আর পড়ল না। তাকে সংসারের সবকিছু দেখাশোনা করতে হচ্ছে, কারণ সাফিয়া বেগমের প্রেশার ও হার্টের ট্রাবল দেখা দিয়েছে। মমতাজ ডিগ্রিতে পড়ছে, এটা তার ফাইনাল ইয়ার। প্রতিদিন না হলেও মাঝে মাঝে শিহাবের কাছে নোট করতে আসে। একদিন তাকে বলল, আচ্ছা শিহাব ভাই, আপনি প্যান্ট শার্ট পরেন না কেন? শিহাব মৃদু হেসে বলল, হঠাৎ এরকম প্রশ্ন? না মানে আজকাল কত দাড়ি টুপিওয়ালা লোক প্যান্ট শার্ট পরছে, তাই জানতে ইচ্ছা হলো। ওটা বিদেশি ও বিজাতীয়দের পোশাক। আমরা মুসলমান, প্রত্যেক মুসলমানের জাতীয় পোশাক পরা উচিত। ইসলামে কি ওই পোশাক পরা নিষেধ আছে? না, নেই। তবে ওই পোশাক পরে নামাজ পড়তে যেমন অসুবিধা হয় তেমনই বাথরুমের কাজ সারতেও অসুবিধা হয়। তাছাড়া প্রত্যেক জাতের নিজস্ব পোশাক পরা উচিত। জাতীয় পোশাক পরলে তাকে সহজেই চেনা যায়। তুমি জানো কিনা জানি না, বিদেশিরা কিন্তু নিজেদের জাতীয় পোশাক ছাড়া অন্য জাতীয় পোশাক পরে না। তাহলে মুসলমানরা কেন অন্য জাতির পোশাক পরবে? মেয়েদেরও কি তেমন পোশাক আছে? নিশ্চয়ই আছে। তারা এমন পোশাক পরবে যাতে করে তাদেরকে দেখে মনে হবে মুসলিম মেয়ে। যেমন মেয়েদের পোশাক ঢিলেঢালা হতে হবে এবং বাইরে বেরোবার সময় চাদর বা বোরকা পরে বেরোতে হবে। মোট কথা, যাদের সঙ্গে বিবাহ হারাম তাদের কাছে ছাড়া অন্য সবার সাথে দেখা করতে হলে পর্দার সঙ্গে করতে হবে। তারা হয় বুঝলাম, কিন্তু মেয়েরা কি পোশাক পরবে তা তো বললেন না। মেয়েদের ঢিলে সালোয়ার কামিজ ও ম্যাক্সি এবং সেই সঙ্গে চাদর বা ওড়না অবশ্যই পরতে হবে। আর মাথার চুল সবসময় ঢেকে রাখতে হবে, তা চাদর বা ওড়না দিয়ে হোক অথবা আলাদা কোনো রুমাল দিয়ে হোক। বিশেষ করে যাদের সঙ্গে বিয়ে জায়েজ তাদের সামনে এবং বাইরে বেরোবার সময়ও মুখ ঢেকে যেতে হবে। এগুলো কোরআন হাদিসের কথা। আমাদের দেশের প্রায় সব মেয়েরাই শাড়ি পরে, আর এটা আমাদের দেশের মেয়েদের জাতীয় পোশাক। শাড়ি পরতে কি নিষেধ আছে ইসলামে? না, নেই। তবে শাড়ি না পরাই ভালো, কারণ শাড়ি পরলে শরীরের অনেক অংশ দেখা যায়। তাছাড়া শাড়ি ইসলামী পোশাকও নয়। আমাদের পূর্বপুরুষরা ছিল হিন্দু। ইসলাম গ্রহণ করার পরও শাড়ি পরার অভ্যাস রয়ে গেছে। শুধু তাই নয়,
হিন্দুদের এমন অনেক প্রথা ও চালচলন মুসলমানরা মেনে চলে যেগুলো ইসলামে নিষেধ। যারা মুসলমান হওয়ার পর কোরআন হাদিসের ব্যাখ্যা পড়েছে তারা ছাড়া প্রায় সব মুসলমান নরনারী পূর্বপুরুষদের অনেক কিছুই মেনে চলে। আর মেয়েদের জাতীয় পোশাক যে শাড়ি বলছো তা ঠিক নয়, কারণ আমাদের জাতীয়তা বাঙালি হলেও আমরা মুসলমান বাঙালি। আমাদেরকে ইসলামের সব কিছু মেনে চলে তারপর বাঙালিত্ব বজায় রাখতে হবে। বাঙালিত্ব বজায় রাখতে গিয়ে ইসলামের বিধি নিষেধ অমান্য করতে পারি না। একজন বিধর্মী মুসলমান হওয়ার পর তাকে ইসলাম ধর্মের সবকিছু মেনে চলতে হবে, তাকে আগের সবকিছু পরিত্যাগ করতে হবে। ইসলাম এমন একটা ধর্ম যার মধ্যে খাওয়া পড়া থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সব নিয়মকানুন রয়েছে। শুনেছি ইসলামে মেয়েদের উচ্চশিক্ষা দিতে নিষেধ করা হয়েছে। কার কাছে শুনেছ জানি না, আর তা জানতেও চাই না, তবে কথাটা ঠিক নয়। ইসলাম ধর্মের কোনো বইয়েই এরকম লেখা নেই। বরং ইসলাম শুধু শিক্ষা অর্জনের ব্যাপার নয়, বরং সব ব্যাপারেই পুরুষ ও নারীকে সমান অধিকার দিয়েছে। পুরুষেরা যা করতে পারবে নারীরাও তাই করতে পারবে। পুরুষ নারী যে যেমন সৎ বা অসৎ কাজ করবে সে তেমনই তার সমান ফল ভোগ করবে। তবে নারীদেরকে বাইরের সবকিছু করার সময় পর্দা মেনে চলতে বলা হয়েছে। তুমি কোরআন হাদিসের ব্যাখ্যা ও অন্যান্য ধর্মীয় বই পড়তে থাকো, তাহলে দেখবে ইনশাল্লাহ আল্লাহ পাক ইসলাম ধর্মকে তার বান্দাদের জন্য কত সহজ সরল ও উপকারের জন্য মনোনীত করেছেন। তাহলে মুসলমান সমাজে এত বৈষম্য কেন? আর সারা পৃথিবীতে মুসলমানরা বিধর্মীদের কাছে এত উৎপীড়িত ও অত্যাচারিত হচ্ছে কেন? এর প্রধান কারণ হলো মুসলমানরা আল্লাহ ও তার রসুল সাল্লাহ সাল্লামকে পরিত্যাগ করেছেন। অর্থাৎ মুসলমানরা আল্লাহ ও তার রসুল সাল্লাহ সাল্লামের আইন কানুন অনুকরণ ও অনুসরণ না করে দুনিয়ার চাকচিককে ভুলে গিয়ে মানুষের তৈরি আইন কানুন অনুসরণ ও অনুকরণ করছে। যাদের অনুকরণ ও অনুসরণ করছে তারাই আবার নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। সারা পৃথিবীতে প্রায় 60-এর অধিক মুসলিম দেশ রয়েছে। সেসব দেশের মুসলমানরা সবাই কি কোরআন হাদিস এড়িয়ে চলছে? সব দেশে কিছু কিছু মুসলমান কোরআন হাদিসের আইন মেনে চলছে এবং সেই মোতাবেক দেশের আইন কানুন চাইছে, কিন্তু তাদের সংখ্যা এত কম যে তারা দেশের শাসন ব্যবস্থায় পাত্তা পাচ্ছে না। আর পশ্চিমা শাসকগুলো মুসলমান দেশগুলোর শাসকদের হাতের পুতুল বানিয়েছে। তাদের মগজে ঢুকিয়েছে ধর্মীয় আইনে যারা দেশের শাসন চায় তারা সন্ত্রাসী ও মৌলবাদী। আর মুসলমান দেশের শাসকরাও জানে ধর্মীয় আইনে দেশ শাসন করলে নিজেদের খেয়াল খুশি মতো চলতে পারবে না। তাই যারা ধর্মীয় আইনে দেশের শাসনতন্ত্র চাইছে তাদেরকে তারাও সন্ত্রাসী ও মৌলবাদী বলে আখ্যায়িত করে নিপীড়িত করছে। আচ্ছা, এক শ্রেণীর মুসলমানরা সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরোধিতা করেন কেন? কারণ বর্তমানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সমস্ত কাজ হয়ে থাকে তা ইসলামের পরিপন্থী। তারা বলে মুসলমানরা কেন অমুসলমানদের সাংস্কৃতিক অনুষ্ঠান করবে? ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, সেভাবে করলে তাদের কোনো আপত্তি নেই। আসলে মুসলমান ঘরের ছেলেমেয়েরা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান কি তা তো জানেই না, এমনকি ইসলামের সঠিক ব্যাখ্যাও জানে না। যদি জানতো তাহলে ইসলামের পরিপন্থী কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করত না। মোট কথা মুসলমানরা সবকিছু করতে পারবে, তবে তা যেন ধর্মীয় আইনের বাইরে না হয়। ইসলামী সংস্কৃতি কি বলবেন? প্রথমে ইসলাম কি এবং কেন মানুষ তা মেনে চলবে তা জানতে হবে। আগেই বলেছি, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহকে যারা একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা বলে স্বীকার করে এবং পৃথিবীর প্রথম যুগ থেকে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে এসেছেন সবাইকে স্বীকার করে তাদেরকে মুসলমান বলে। আর ইসলাম ধর্মের অর্থ শান্তি ও সমর্পণকারী। যারা প্রকৃত মুসলমান তারা শান্তি চায় এবং নিজেদের মতামত পরিত্যাগ করে ইসলামের মতামতে নিজেদেরকে উৎসর্গ করে। তারা আল্লাহ ও তার রাসূলের আইন ব্যতীত কোনো মানব রচিত আইনকে অনুসরণ করে না। তবে হ্যাঁ, মানব রচিত অথবা মানুষের নব নব আবিষ্কার যা মানুষের মঙ্গলের জন্য এবং ধর্মীয় আইনের ও অনুভূতির পরিপন্থী যদি না হয় তাহলে তা গ্রহণ করতে পারে। আর ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ছেলে বা মেয়েদের গান বাজনা ও বাজনা একেবারে নিষিদ্ধ। তবে ছেলেরা বাজনা ছাড়া ভালো ভালো কবিতা আবৃত্তি করতে ও গজল গাইতে পারে। অনুষ্ঠানে প্রাইজের ব্যবস্থা করা যেতে পারে। বড় বড় মনীষীদের জীবন চরিত্র সমালোচনা করা যেতে পারে। আর যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের জীবন চরিত্র আলোচনা ও তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া খায়ের করা যেতে পারে। মোট কথা, যা কিছু করা হোক না কেন তা ইসলাম বহির্ভূত যেন না হয়। এই যেমন যারা দেশের জন্য অথবা ভাষার জন্য আন্দোলন করে শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে প্রতি বছর আমরা যা করে থাকি তা ইসলাম পরিপন্থী। সেক্ষেত্রে আমাদের উচিত হবে যাদের পরকালের শান্তির জন্য কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা, তা না করে তা আমরা যা করি তাতে কি তাদের কোনো উপকার হচ্ছে? বরং আমরা এসব অনইসলামিক কাজ করে গুনাহগার হচ্ছি। কেউ যদি এর প্রতিবাদ করে তাহলে তাকে মৌলবাদী বলে গালাগালি করছে। আমার কথাগুলো শুনতে
তোমার হয়তো খুব খারাপ লাগছে, কিন্তু তুমি যদি ইসলামকে ভালোভাবে জানতে তাহলে ভালো লাগতো। প্রত্যেক মুসলমান নরনারী ও ছেলে মেয়েদেরকে ইসলাম কী জিনিস তা জানা একান্ত উচিত। জানে না বলেই মুসলমানদের মধ্যে মতভেদ। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের অনেক জ্ঞানী গুণী ব্যক্তি ইসলামকে জেনে ইসলাম গ্রহণ করছেন, আর মুসলমানরা ইসলামকে না জেনে ঘৃণা করছে। অবশ্য আজকাল মুসলমানদের চরিত্র যা হওয়া উচিত তা নয় বলে বিজাতীয় ও বিধর্মীয়দের কাছে অবহেলিত ও লাঞ্ছিত হচ্ছে। তুমি ইসলাম সম্বন্ধে পড়াশোনা করো, তাহলে আমার কথাগুলোর সত্যতা জানতে পারবে। আজ এ পর্যন্ত থাক, পরে আবার আলোচনা করা যাবে। মমতাজ এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শিহাবের কথা শুনছিল। সে থেমে যেতে বলল, আপনি তো পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছেন, ইসলাম সম্বন্ধে এত কিছু জানলেন কেমন করে? ইসলামেও পলিটিক্যাল সায়েন্স আছে, শুধু তাই নয়, এমন কোনো জিনিস নেই যা ইসলামে নেই। আপনার সঙ্গে কথা বলে আজ অনেক কিছু জানতে পারলাম। সময় করে ইসলামের ওপর পড়াশোনা করব। এখন তাহলে আসি বলে মমতাজ তার কাছ থেকে চলে গেল। শিহাব তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ, তুমি মমতাজকে তোমার নেক বান্দীদের অন্তর্ভুক্ত করো। মমতাজের বিয়ে পরীক্ষা শেষ হয়েছে। এখন সে আর আগের মতো বন্ধু বান্ধবীদের নিয়ে খেলাধুলা করে না, তাদের সঙ্গে মেলামেশাও কমিয়ে দিয়েছে। তবে মাঝে মাঝে শিহাবের সঙ্গে বেড়াতে যায়, তার কাছ থেকে ধর্মীয় বই নিয়ে পড়ে ক্রমশ। যেমন ধর্মের দিকে ঝুঁকে পড়েছে, তেমনি শিহাবের দিকেও ঝুঁকে পড়েছে। কারণে অকারণে তার কাছে গিয়ে নানা রকম আলোচনা করে। একদিন কথা প্রসঙ্গে বলল, আচ্ছা শিহাব ভাই, আজকাল ছেলেমেয়েরা যে প্রেমে পড়ে এবং প্রেম করে বিয়ে করে, এই সম্বন্ধে আপনার মতামত কি?